জি, গুড মর্নিং সবাই। কেমন আছেন? জি স্যার, স্যার আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বানসাম। সো সবার কি মিড টার্মের কাজকর্ম শুরু হয়েছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, শুভকামনা রইল আপনাদের মিড টার্মের জন্য। আমি একটু শেষের দিকে এসে দিলাম। আহ এর মধ্যে যেতে মানে যাতে আপনারা অন্য অন্য প্রেসার গুলো আগে রাখতে পারেন। আর আমার অ্যাসাইনমেন্ট আশা করি একটা ছাড়া বাকিগুলি খুবই সহজ। জাস্ট আপনাকে আধা ঘন্টা বসতে হবে যদি কনসেপ্টটা বুঝেন। প্রতিটা অ্যাসাইনমেন্ট করতেই 30 থেকে 1 ঘন্টার বেশি লাগার কথা না। হ্যাঁ, আপনাদেরকে একটু খাটতে হবে। সেটা হচ্ছে ব্র্যান্ড আর্কিটেক্টটা যদি না বুঝেন সেখানে আপনাকে একটু পেইন দিবে। সো ক্লাসের যে ক্লাসমেটটা ব্র্যান্ড আর্কিটেক্টটা ভালো করে বুঝেছেন তার হেল্প নেবেন, আর আমি তো আছি। এইটা আর হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে যেটা করবেন সেটা আপনাকে একটু ঘেটে ঘুটে করতে হবে। ঠিক আছে? সো আজকের সেশনটা আমাদের 2 ভাগে। একটা হচ্ছে 9টা থেকে 9টা 40, মাঝখানে 20 মিনিট গ্যাপ দিয়েছি। এর মধ্যে আপনারা যারা মিস করেছেন অ্যাসাইনমেন্টের 5টা কপি দেখবেন, দেখে আমরা আবার 10টা থেকে কানেক্ট হবো 10টা 40 পর্যন্ত। ঠিক আছে, বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা। 5 ডেজ নিয়ে লাস্ট ক্লাসে কি আলোচনা হয়েছে? নো স্যার। না স্যার। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু আলোচনা আমার সমস্যা হচ্ছে সেম কোর্স আপনাদের সহ আরো 2টা ব্যাচে পড়াচ্ছি। সেই জন্য কোথায় যে ছেড়ে লাস্ট ক্লাসে ছাড়ি ওইটা একটু রিকল করতে হয়, এই জন্য মাঝে মাঝে আপনাদের কাছে জিজ্ঞাসা করে নেই। তো 5 ডেজ আমরা যে আমাদের কোর্সের টাইটেলটা হচ্ছে কন্টেন্ট ডিজাইন ফর ডিজিটাল মার্কেটিং। তো আমরা এতদিন একটু চেষ্টা করেছি মার্কেটিং এর ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো একটু জানার, যেগুলো একদম আমাদের না জানলেই না। সো ওই জিনিসগুলি থেকে আমরা আমাদের রেগুলার এক্সারসাইজ বা কাজে ইন্ডাস্ট্রিতে দেখবো যে এই জিনিস বা এই টপিক গুলি বা এই কনসেপ্ট গুলি নিয়ে বেশ আলোচনা হয়। স্পেশালি যারা এজেন্সিতে চাকরি করবেন, যারা ড্রিম দেখেন আপনি গ্রামীণ ফোন, ইউনিলিভার, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের ব্র্যান্ডস গুলি আহ, নিয়ে কাজ করবেন সামনের কেরিয়ারে, তাদের জন্য এই টার্মস গুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত 6টা ক্লাসে আজকে সহজেই টার্মস গুলি নিয়ে আলোচনা করেছি। এরকম অনেক টার্মস আছে যেগুলো এই ছোট কোর্সেই আলোচনা করা সময় সাপেক্ষতার কারণে সম্ভব হয়নি। সেগুলি হয়তো বা আপনারা সামনে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আরো কিছু জিনিস জানতে পারবেন আশা করি। বাট এই টার্মস গুলি না জানলেই না, কারণ এগুলি যখন আপনি ব্রিফ নিতে যাবেন, ব্রিফ ডিকোড করবেন এবং ব্রিফ বুঝিয়ে দিবেন ক্লায়েন্টকে, ওই সময় টার্মস গুলি প্রচুর ইউজ হয় বিজ্ঞাপনী সংস্থাগুলিতে। তো যারা স্বপ্ন দেখছেন অ্যাডকম, এশিয়াতে গ্রে, ডটবার্ট, বিটুবিতে কাজ করবেন, তাদের জন্য এগুলি খুবই আপনারা অবসর সময় এই জিনিসগুলি বারবার রিভাইজ দিবেন যে জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আর হচ্ছে ব্র্যান্ড আর্কিটেক্টটা হচ্ছে ব্যক্তিগত কারণে বুঝবেন। ব্র্যান্ড আর্কিটেক্টটা যদি আপনার মাথায় থাকে, আপনার মগজে থাকে, আপনার মননে থাকে, আপনার প্র্যাকটিসে থাকে, আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রির যে কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। হ্যাঁ, কারণ এই ব্র্যান্ড আর্কিটেক্টটা একটা ফাংশনাল গ্রামার। এটা মেনে বুঝে যদি আপনি ট্রিটমেন্ট দেন, যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, ইনবাউন্ড স্টেজে বা আউটবাউন্ড স্টেজে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ও ট্রেডিশনাল মার্কেটিং, যে প্ল্যাটফর্মে কাজ করে না কেন, ব্র্যান্ড আর্কিটেক্টটা অবশ্যই প্র্যাকটিসেবল একটা জিনিস, যেটা প্র্যাকটিস করলে আপনার ব্র্যান্ড ভেঙে পড়বে না। হ্যাঁ, এবং আপনার সেই সাথে সাথে আপনার কাজ ওই ব্র্যান্ডের সাথে বা ওই ব্র্যান্ডের পজিশনিং অনুযায়ী অ্যালাইন হবে। তো আমরা যেহেতু আমাদের কোর্সটা মোর ডিরেক্ট অন ডিজিটাল মার্কেটিং, সো আমরা একটু একটা কনসেপ্ট আছে 5 Ds। হ্যাঁ, এই কনসেপ্টটা একটু জাস্ট মাথায় রাখি যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে। তো এখানে 5টা ক্যাটাগরিজ কে টাচ করে ডিজিটাল মার্কেটিং: ডিজিটাল ডিভাইস, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ডাটা, ডিজিটাল টেকনোলজি।
সো ডিজিটাল ডিভাইস এই জিনিসগুলো অলরেডি আমরা জানি। এই জিনিসগুলো অলরেডি আমরা অনেকেই আমরা ম্যাক্সিমাম পার্সনই ব্যবহার করছি। এই ইকোসিস্টেমে অলরেডি আমরা এখন বাস করছি। এই ইকোসিস্টেমই আমাদের সকাল শুরু হয় এবং রাত শেষ হয়। সো তারপরে আমরা জাস্ট একটু পড়াশোনার কনটেক্সটে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। ডিজিটাল ডিভাইসের আন্ডারে আপনারা এইভাবে জিনিসটা মনে রাখবেন, একটা হাতে 5টা আঙ্গুল থাকে। সো ডিজিটাল মার্কেটিং এর 5 ডিজ হচ্ছে 5টা। সো 5 ডিজ হচ্ছে 5টা। ফার্স্ট ডিজ হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো ডিজিটাল ডিভাইসের আন্ডারে কি কি পড়ছে এগুলো অলরেডি আমরা রেগুলার ইউজ করছি। ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, ওয়ারেবল এনি কাইন্ড অফ ডিভাইস, গেম ডিভাইস। এই ডিভাইসগুলি ছাড়া এই আমরা যে ডিজিটাল মার্কেটিং বলে চেঁচাচ্ছি বা বলছি বা মার্কেটে এখন একটা হাইপ চলছে ডিজিটাল মার্কেটিং এর, ডিজিটাল গ্যাজেট ছাড়া ডিজিটাল মার্কেটিং ইম্পসিবল। সো আমি যে কোনো ধরনের কমিউনিকেশন করতে চাই না কেন, আমার ফার্স্ট হচ্ছে সেন্ডার এবং রিসিভারের কাছে ডিজিটাল ডিভাইস থাকতে হবে। আপনি যদি এসএমএস ও পাঠাতে চান তাহলেও আপনি ধরেন কম্পিউটার থেকে এসএমএস পাঠালেন, কিন্তু যিনি এসএমএস রিসিভ করবেন ওনার কাছে একটা স্মার্টফোন বা ফিচার ফোন থাকতে হবে। সো আপনি যদি ইমেল পাঠান, আপনি হয়তো বা আপনার স্মার্টফোন থেকে ইমেলটা পাঠাচ্ছেন, যিনি রিসিভ করবেন তার কাছেও একটা স্মার্ট ডিভাইস থাকতে হবে বা ডিজিটাল ডিভাইস থাকতে হবে। এটা ইট কুড বি ল্যাপটপ, ইট কুড বি ডেস্কটপ, ইট কুড বি ট্যাব অর স্মার্টফোন। সো এটা হচ্ছে এইগুলোর সাথে অলরেডি আমরা ইউজ টু, যেহেতু আমরা ডিজিটাল গ্যাজেট ডিভাইস ইউজ করছি। এবার আসি আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্ম, নানা ধরনের প্ল্যাটফর্মের সাথে অলরেডি আমরা অভ্যস্ত। একটা অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম, লটস অফ ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত যাই। সো এই প্ল্যাটফর্মটা থাকতে হবে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আরেকটা ডি। হ্যাঁ, সো আমরা ফার্স্ট দেখলাম ডিজিটাল ডিভাইস, দেন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। সো ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুকটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে একটা প্ল্যাটফর্ম, ইউটিউবটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে আরেকটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনালদের সোশ্যাল নেটওয়ার্কিং একটা প্ল্যাটফর্ম। সো এই ধাঁচের ভিন্নতা থাকতে পারে প্ল্যাটফর্মের, কিন্তু একটা প্ল্যাটফর্ম এক্সিস্ট থাকতেই হবে, আদারওয়াইজ আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারবো না। তো এখানে অনেকের মনে কোশ্চেন হতে পারে যে সার্চ ইঞ্জিন কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম হয়। আপনি যাই সার্চ করছেন, আপনি যাই একটা জিনিস খুঁজে পাচ্ছেন না বা একটা ইনফরমেশন জানতে চাচ্ছেন, আপনি কিন্তু ফার্স্টে গিয়ে ইয়াহু, গুগল বা আক্স বা বিং-এ গিয়ে কোশ্চেন করেন। হ্যাঁ, অথবা এখন অনেকেই আমরা চ্যাট জিপিটি-তে অভ্যস্ত হচ্ছি। সো ইটস ওয়ান কাইন্ড অফ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ইনফরমেশনটা সামহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড কেউ একজন দিয়ে রেখেছেন, যার কারণে আপনি সার্চ করলে ওই ইনফরমেশনটা শো করে। সো ইটস অলসো এ ডিজিটাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কেউ না কেউ পৃথিবীর কোনো একটা জায়গা থেকে ইনফরমেশনটা দিয়ে রেখেছে বলেই আমি খুঁজে পাচ্ছি সার্চ দেওয়ার পরে। সেরকম প্রতিটা ক্ষেত্রেই এই জিনিসগুলি এক্সিস্ট করার কারণেই আমরা খুঁজে পাই, আদারওয়াইজ জিনিসটা প্রশ্ন করলে ব্ল্যাঙ্ক দেখাতো বা নো ইনফরমেশন শো দেখাতো। আমাকে কি কেউ একজন বলতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রাউজার অ্যান্ড সার্চ ইঞ্জিন? স্যার ব্রাউজার দিয়ে স্যার ওয়েবসাইট ব্রাউজ করা হয়, সার্চ ইঞ্জিন দিয়ে স্যার আমরা কোনো পার্টিকুলার জিনিস সার্চ করে ওইটা রেজাল্টটা পাই। হুম, ফিমেলদের মধ্যে থেকে দুইটার এক্সাম্পল দেন। ফিমেলদের মধ্যে থেকে দুইটার আলাদা এক্সাম্পল দেন। ব্রাউজার কি কি, মানে ব্রাউজারের নাম কি, দেখতে কেমন, আর সার্চ ইঞ্জিন কি? একজন তো বললেন যে ডিফারেন্স কি, এবার হচ্ছে আপনারা এক্সাম্পল দেন। ব্রাউজার হচ্ছে যেমন গুগল ক্রোম। আপনি কিন্তু ফিমেল না। ও ফিমেল বলছেন, শুনি নাই sorry। আমাদের ক্লাসে ফিমেল নেই 27 জনের মধ্যে? জি স্যার আছে। তাহলে কই? সারাদিন আমরা এগুলা নিয়ে মানে কাজ করি, কর্ম করি, বেঁচে থাকি,
এগুলা ছাড়া আমাদের ঘুম হয় না, অথচ আমরা এগুলাকে আইডেন্টিফাই করতে এত কষ্ট হয় কেন? বলেন। আমি কিন্তু নাম ধরে ডাকবো, তাহলে কিন্তু গ্রেড মাইনাস হবে। নাম ধরে ডাকতে চাচ্ছি না, আমার সবার নাম এখানে আছে। সবাই গায়েব হয়ে গেছে, ঘুমাই গেছে। বলেন, ব্রাউজার এবং স্যার সার্চ আমি ইঞ্জিন বলবো। কোনটা? হ্যাঁ বলেন, এতক্ষণ তো মনে হয় গুগল করে ফেলছেন। বলেন না স্যার, বলেন। আমি অ্যাকচুয়ালি ডিফারেন্স বুঝি না, পরে হ্যাঁ, আমাকে একটা ফ্রেন্ড হেল্প করছে। আচ্ছা বলেন। সো ব্রাউজার হচ্ছে ক্রোম, ব্রেভ হচ্ছে এগুলা, আর হচ্ছে ব্রাউজ সার্চ ইঞ্জিন, যেটা সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, যেটা আমি বেশি ব্যবহার করি গুগল। এছাড়া আমি সার্চ ইঞ্জিন মানে অতটা পরিচিত না। সো এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, আরেকজন আপনার আরেকজন কলিগ ক্লাসমেটকে আমি অনুরোধ করছি, জিনিসটা বুঝতে পেরেছেন কি? ইসরাত বলেন, জিনিসটা বুঝতে পেরেছেন আপনি? লাস্ট আইডি হচ্ছে 54। ইসরাত বলেন। জি স্যার। কি বুঝছেন বলেন। বলে ফেলেন। আপনি যদি বুঝে থাকেন তাহলে বলতে পারবেন, আর যদি বুঝে না থাকেন তাহলে বলতে পারবেন না। সো যেহেতু বুঝেছেন, আমাদের একটু বুঝান কি বুঝতে পেরেছেন। স্যার বলতে তো পারবো না। তাহলে কি বুঝতে পেরেছেন? বুঝতে তো পারেন নাই, বলতে পারবেন না কেন? আপনি রাগ করেছেন? শুনেন, ডোন্ট টেক দোজ থিং লাইটলি। হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। আচ্ছা, আহ, আহ, যেটা হচ্ছে যে ঐশীর ফ্রেন্ড যে হেল্প করেছেন আপনাকে, উনি যথার্থই হেল্প করেছেন। ব্রাউজার হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা যখন চিঠি লিখি, চিঠি লেখার জন্য একটা খামের ভিতরে আমরা চিঠিটাকে ঢুকাই। তো খামের উপরে আমরা কি লিখি? টু আর ফ্রম লিখি। টু লিখি কার নাম? আমি যে চিঠিটা পাঠাচ্ছি, আমি যার উদ্দেশ্যে পাঠাচ্ছি তাকে আমরা টুতে লিখি, মানে যার কাছে চিঠিটা যাবে। আর যে পাঠাচ্ছে সে হচ্ছে ফ্রম, মানে আমি আমার নামটা বা আপনারা যারা পাঠাচ্ছেন তাদের নামটা দেওয়ার চেষ্টা করেন। তো ব্রাউজারের কাজটা হচ্ছে ঠিক ওইটাই, টু। মানে আপনি কি ব্রাউজ করছেন, কি ব্রাউজ করছেন, এবং ওই যে খামটা, খাম ছাড়া যেন চিঠি পাঠানো যায় না। ব্রাউজার হচ্ছে ওরকম একটা জিনিস, ব্রাউজার ছাড়া আপনি কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। ইটস ওয়ার্ক লাইক এ খাম। সো আপনি যে ওয়েবসাইটেই যান, প্রতিটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনার একটা ল্যান্ডিং প্ল্যাটফর্ম দরকার হয়। ওই ল্যান্ডিং প্ল্যাটফর্মটাই হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজারগুলি কি? ক্রোম হয়, ইন্টারনেট এক্সপ্লোরার হয়। আপনারা ছোটবেলা থেকে ইন্টারনেট এক্সপ্লোরার দেখে বড় হয়েছেন। এটাই হচ্ছে একটা জনপ্রিয় ব্রাউজার। ফায়ারফক্স আছে, ক্রোম আছে, তারপর মাইক্রোসফটের বিল্ট ইন ব্রাউজার আছে, আইওএস এর জন্য সাফারি আছে। এগুলা আপনাদেরকে কিন্তু ভাই, এগুলা কিন্তু আপনারা এই ইকোসিস্টেমে বড় হচ্ছেন, প্রতিদিন এই ইকোসিস্টেম ব্যবহার করতেছেন, কিন্তু কোশ্চেন করলে রেসপন্স করছেন না। এটা দুঃখজনক। মানে এগুলা খই যেভাবে ফুটে ওভাবে ফুটা উচিত। তো আদারওয়াইজ আপনারা বলতেছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা কাজ করছেন, করবেন, সামনে ডিজিটাল এজেন্সিতে যাবেন, ম্যাগনিটোতে যাবেন, উইআর এক্স এ যাবেন, হ্যাঁ, ওয়েবে বলে কাজ করবেন। সো এত বড় বড় ডিজিটাল ফার্মে যাবেন, ডিজিটাল এজেন্সিতে যাবেন। এখন এই টার্মস গুলি আপনাকে যদি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রাউজার এন্ড সার্চ ইঞ্জিন, আপনি তখন আমাকে মনে মনে বকা দিলেন আর গালি দিলেন, বললেন স্যার একটু তো বলতে পারতো। তো এগুলা একটু পরিষ্কার করে আগাতে পারলে ভালো। আর হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে, আমরা যেটা বলার চেষ্টা করেছি যে ব্রাউজার হচ্ছে
যেই প্ল্যাটফর্মটা ইউজ করে আমাদের যদি ওয়েব অ্যাড্রেসটা জানা থাকে, এখানে একটা পয়েন্ট আছে। আপনি যদি জানেন যে শান্তমারিয়াম ইউনিভার্সিটির ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.shantomariamuniversity.edu অথবা .com অথবা .net, আপনি যদি ফুল অ্যাড্রেসটা জানেন তাহলে ব্রাউজার ইউজ করা আপনার কাছে ফ্রেন্ডলি হবে। মানে আপনি অ্যাড্রেসটা জানেন, যে গ্রাহককে আপনি খুঁজে পেতে চান বা যে ওয়েবসাইটকে আপনি খুঁজে পেতে চান তার ঠিকানাটা পরিপূর্ণভাবে জানেন, সেটা ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট টাইপ করে এন্টার দিলে ওই ওয়েবসাইটটা সে শো করবে। এখন সার্চ ইঞ্জিন তখন কখন কাজে লাগে আমাদের? সার্চ ইঞ্জিন কাজে লাগে, আপনি ধরেন জানতে চাচ্ছেন যে রাইট নাও উত্তরাতে সবচেয়ে ভালো কফি শপ কোনটা। আপনি এখন কফি খাবেন, সো বেস্ট কফি শপ আপনার ধরেন আপনি জানেন না ভিনসেন অ্যারোমা হচ্ছে উত্তরের 1 নম্বর কফি শপ। হ্যাঁ, তো ভিনসেন অ্যারোমা আগে থেকেই আছে, তো রিসেন্টলি আবার উত্তরায় গ্লোরিয়া জিন্স লঞ্চ করেছে। তখন আপনি কমেন্টস নিচ্ছেন, যে সার্চ করছেন যে কতগুলি কফি শপ আছে, তো ওখানে ভিনসেন অ্যারোমা 1 দেখাচ্ছে, গ্লোরিয়া জিন্স 2 দেখাচ্ছে, এরকম ধরেন 10টা প্রেফারেন্স আসছে। এই যে আপনি জানেন না তথ্যটা, আপনি গুগলকে গিয়ে জিজ্ঞাসা করলেন আমাকে টপ 10 কফি শপের অ্যাড্রেস দেখাও, তখন সে তার মধ্যে যদি এসইও করা থাকে ওগুলো আগে শো করবে, যদি এসইও করা না থাকে সে রিভিউ অনুযায়ী শো করবে। এখন এই যে শো করে, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন, আপনি সার্চ করছেন। আর গুগল হচ্ছে ইঞ্জিন, ইয়াহু আছে, বিং আছে, আক্স.com আছে, হ্যাঁ, তারপরে এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে জনপ্রিয় আর কি, তুলনামূলক। হ্যাঁ, এবং গুগল হচ্ছে 1 নম্বর ওয়ার্ল্ড ওয়াইড। সো একটা হচ্ছে আপনার কাছে তথ্যটা আছে, আপনি অ্যাড্রেসটা জানেন, আরেকটা হচ্ছে জানেন না। সো জানেন না যেহেতু, সাধারণত আপনি জানেন না শান্তমারিয়াম ইউনিভার্সিটির ওয়েবসাইটের নাম কি, তখন আপনি জাস্ট সার্চ ইঞ্জিনকে বললেন যে শান্তমারিয়াম ইউনিভার্সিটি লিখে এন্টার দিলেন, তখন দেখবেন যে 1 নম্বরে শান্তমারিয়াম ইউনিভার্সিটির ওয়েবসাইটের সে লিঙ্ক সহ একটা তথ্য দিচ্ছে। তো আপনি কিন্তু ওইটাতে আরেকটা নতুন ট্যাব ওপেন করে ওইটাতে ঢুকে যাচ্ছেন, আপনি কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসটা জানতেন না। সো সার্চ ইঞ্জিন এভাবেও আপনাকে হেল্প করছে। আমি কি সবাকে একটু পরিষ্কার করতে পারলাম কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমরা আগাই। ডিজিটাল প্ল্যাটফর্মে ছিলাম, দেন হচ্ছে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল প্ল্যাটফর্ম আর ডিজিটাল মিডিয়া এক না, এখানে একটু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। ডিজিটাল মিডিয়া হচ্ছে আমরা অনলাইনে যেই ধরনের কাজগুলি সাপোর্টলি প্ল্যাটফর্মের সাপোর্ট নিয়ে আমাদের অডিয়েন্সের কাছে রিচ করি, ওই মাধ্যমটা। হ্যাঁ, এটা ইমেল হতে পারে, এসএমএস হতে পারে, এটা সোশ্যাল মিডিয়ার একটা ইমেজ হতে পারে, একটা টেক্সট হতে পারে, একটা জিপ অ্যানিমেশন হতে পারে, একটা সিজি অ্যানিমেশন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা ইন্টারেক্টিভ পুল হতে পারে, কোশ্চেনিয়ার থাকতে পারে, সার্ভে থাকতে পারে। এগুলো হচ্ছে ডিজিটাল মিডিয়ার ওয়ে, চ্যানেল, কি চ্যানেল ইউজ করে আমরা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই। হ্যাঁ, সো ইট কুড বি অনলাইন অ্যাডস। এখানে আমরা কিছু জিপ অ্যানিমেশন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্র্যান্ড নানা সময় এইভাবে জিপ অ্যানিমেশন করে তার ব্র্যান্ডের মেসেজ নিয়ে তার টার্গেট অডিয়েন্সের কাছে সে পৌঁছাতে চায়। সো অনলাইন অ্যাডস তো আমরা প্রতিনিয়তই দেখি, গুগল অ্যাড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব কন্টেন্ট, আমরা ভিডিও স্ট্রিমিং করতে গেলে আমাদের একটু পরপরই অ্যাড আসে, আমরা ওইটা কিছু অ্যাড আমরা স্কিপ করতে পারি না, নন স্কিপেবল কিছু অ্যাড আমরা স্কিপ করতে পারি। অথবা আমরা এরকমও ফেস করি যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যান, আপনাকে অবশ্যই একটা সার্ভে অ্যাটেন্ড করে ওয়েবসাইটে ঢুকতে হয়, মানে ওইটা হচ্ছে নন স্কিপেবল ইয়ে আর কি, যে আপনাকে ওই সার্ভে অংশগ্রহণ করে ওয়েবসাইটে ঢুকতে হবে। সো এই জিনিসগুলি নানাভাবে নানা ইয়াতে আমরা ডিজিটাল বা অনলাইন মিডিয়াতে দেখে থাকি। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমরা আমরা প্রতিনিয়তই এটার সাথে ইউজ টু। আমরা যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব যত কিছুই চালাই না কেন, প্রতিটা কন্টেন্ট আমরা কনজিউম করতে গেলে বা ফিড করতে গেলে এখন এইগুলার মাধ্যমেই যাইতে হয়। এই জিনিসগুলি ওভারকাম করার কোনো ওয়ে নাই। আমরা যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন না কিনি, ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, আমাদের সামনে এই অ্যাড বা কন্টেন্ট কমার্শিয়াল গুলি আসেই।
SMS পুরানো একটা প্রথা। এই প্রথাতে আমরা বেশ ফিচার ফোন থেকেই SMS প্রথা শুরু হয়েছে। সো SMS এর সাথে আমরা পরিচিত, প্রতিদিনই আমাদের কাছে SMS প্রতিনিয়ত আসে বিভিন্ন ব্র্যান্ড থেকে, সরকারি লেভেল থেকে, বা আমরা যে টেলকো কোম্পানি সিম ইউজ করছি তার অফার গুলিও সে SMS এর মাধ্যমে জানায় যে 100 MB ইন্টারনেট বান্ডিল বা 1 GB ইন্টারনেট বান্ডিল নিলে এখন নিলে এই ছাড়, তখন নিলে ওই ছাড়। এই ধরনের নানা ধরনের SMS। এবং যারা ধরেন স্বপ্ন আগুরাতে একবার ফোন নাম্বার দিয়ে আসছেন, তারপরে থেকেই দেখবেন যে আলুতে 10 টাকা ছাড়, চালে 20 টাকা ছাড়, ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে অফার, নানা ধরনের SMS মেসেজ আপনাকে আমাকে প্রতিদিন ফেস করতে হয়। আর ইমেল মার্কেটিং, যাদের জিমেল এবং যে কোনো একটা ইমেল আইডি আছে, তো প্রতিনিয়ত ইমেল আসে আমাদের কাছে। আমরা যদি কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ফ্যাসিলিটি নিয়ে থাকি, ওই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রিলেটেড প্রচুর কি বলে এটাকে, প্রোভোকড ইমেল আসে। এবং ইভেন দো আমরা যদি কোনো ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন দেই বা নিউজ লেটার অ্যাকসেপ্টেন্সে টিক মারি, তাহলে দেখবেন যে মান্থলি বা আফটার 15 ডেজ তাদের প্রতিনিয়ত নিউজ লেটার আসতেই থাকে আমাদের মেইলে। তো এই ধরনের ইমেল মার্কেটিং এর নানা কন্টেক্স আমাদের ইমেইলে প্রতিনিয়ত আসে। কিছুতে আমরা ক্লিক করি, কিছু আমরা ম্যাক্সিমামই অ্যাভয়েড করি যদি আমাদের হেডলাইনটা, ইমেলের সাবজেক্টটা আমাদেরকে ইন্টারেস্টিং ফিল না করায়। সেখান থেকেও একটা লার্নিং আছে যে আপনি কি ধরনের ইমেল সাবজেক্ট এটার উপরে কাস্টমার বা কনজিউমার আপনার ইমেলটাতে ক্লিক করবে। এই ব্যাপারগুলো একটু অ্যানালাইসিসের ব্যাপার আছে। সো ডিজিটাল মিডিয়ার পর আমরা চলে যাব ডিজিটাল ডাটা। ডিজিটাল ডাটাতে অ্যাকচুয়ালি আমরা যত ধরনের অ্যাপস ইউজ করি, আমরা যত ধরনের ফর্ম, অ্যাপ্লিকেশন করি, তারপরে যে গেট ইন টাচ, সাবস্ক্রিপশন ফর নিউজ লেটার, সাবস্ক্রিপশন ফর ইমেল, তারপরে সাবস্ক্রিপশন ফর আদার্স ইনফরমেশন, সার্ভে, পুল, এই ধরনের জিনিসগুলো ডিজিটাল ডাটাতে করা হয়। আমরা যত ধরনের অ্যাপস ইউজ করি, অ্যাপসে কিন্তু আপনাকে আমাকে লগ ইন করতে হয়, ইউজার আইডি ক্রিয়েট করতে হয়, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম, টেলিফোন নাম্বার, আপনার এই পার্সোনাল ডাটাগুলি তাকে দিতে হয়, সারেন্ডার করতে হয় তার কাছে। আদারওয়াইজ সে আপনাকে তার অ্যাপসটা ইউজ করতে দিচ্ছে না। অথবা কিছু ওয়েবসাইট থাকে যাদেরকে এই যে ইউজার আইডি বা আইডি থাকা বাধ্যতামূলক, যেমন চ্যাটজিপিটি আপনি চাইলে গেস্ট ইউজার হিসেবে ইউজ করতে পারছেন না, নানা সময় চ্যালেঞ্জ ফেস করছেন। মিড জার্নি বা আদার্স যে লিওনার্দো এআই, এই ধরনের যত ধরনের এপিআই ওয়েবসাইট আছে, আপনাকে আমাকে ইউজার আইডি ক্রিয়েট করেই সেই ওয়েবসাইটের ফ্যাসিলিটি নিতে হয়, কারণ সে ফ্রি বা গেস্ট ইউজার হিসাবে ঢুকতে দিচ্ছেন না আপনাকে। এই যে আপনি ডাটা দিচ্ছেন এবং সে একটা ডাটাবেস পুল করতেছে ইন্ডাস্ট্রিতে যে 2024 সালে আমার এই এপিআইটা, আমার এই অ্যাপসটা অথবা আমার এই ওয়েবসাইটটা পৃথিবীব্যাপী 100 কোটি মানুষ ইউজ করেছে এবং 100 কোটি মানুষের ডাটাবেস তার কাছে আছে। এর মধ্যে সে বলে দিতে পারে যে বাংলাদেশের ইউজার কতজন ছিল 100 কোটির মধ্যে। সো এই যে ডাটা, অ্যাকচুয়ালি ফেসবুক এবং গুগল, নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমরা সবাই জানি। তারা যে আপনাকে আমাকে ফ্রি তাদের প্ল্যাটফর্ম ইউজ করার জন্য অ্যাক্সেস দিচ্ছে বা এই ফ্যাসিলিটি দিচ্ছে, পুরো জিনিসটাই কিন্তু ফ্রি না। আপনার তথ্য, আমার তথ্য, আমাদের সবার তথ্য তার কাছে আছে। ফেসবুক জানে আপনার কখন মন খারাপ থাকে, ফেসবুক জানে আপনি কখন হ্যাপি থাকেন, ফেসবুক জানে আপনি কখন শপিং এ গেছেন, ফেসবুক জানে 2024 সালে আপনি কতগুলো রেস্টুরেন্টে গিয়েছেন, ফেসবুক জানে আপনি 2024 সালে অ্যাপ্রক্স কতগুলি বার্গার খেয়েছেন, কতবার ড্রিঙ্কস আপনি পান করেছেন, কতবার কফি পান করেছেন। আমি আপনি মনের অজান্তেই তাকে এই ডাটা দিয়ে রেখেছি, আমি আপনি বুঝতে পারিনি। সো এই ডাটাটা নিয়ে সে পৃথিবীর যে কি বলে এটাকে, ক্যাপিটালিজমের যে প্র্যাকটিস, সেখানে সে শত শত হাজার কোটি টাকায় বিক্রি করছে। সো আমি জানি না এই বছর 2024-এ আমি কতবার হ্যাপি হয়েছি, কিন্তু ফেসবুক জানে আমি কতবার হ্যাপি হয়েছি, আমি কতবার উত্তেজিত হয়েছি, রাগ করেছি। এটা আপনার আমার ডাটাবেজে নাই, কিন্তু ফেসবুকের ডাটাবেজে আছে। সো দোজ আর দ্য ইন্টারেস্টিং ফ্যাক্টস, যেগুলো আমরা ডে বাই ডে আমাদের ব্যক্তিগত অনেক তথ্য এইসব অ্যাপস বা ওয়েবসাইটকে দিয়ে রেখেছি মনের অজান্তেই।
আমি কত কিলোমিটার জার্নি করেছি এটা কিন্তু গুগল জানে, গুগল অ্যাপস এর মাধ্যমে, গুগল জিও লোকেশনের মাধ্যমে। আমি কিন্তু বলতে পারবো না 2024-এ আপনি কত কিলোমিটার রাস্তা রাইড করেছি। আমার বলার ক্যাপাসিটি নাই। আমি 2024 পর্যন্ত যদি আমি কোনো ওয়্যারেবল ডিভাইসের সাথে কানেক্টেড থাকি, স্মার্ট ওয়াচ বা আমাদের ফোনে যদি এই অ্যাপস গুলি অ্যাক্টিভ থাকে, যে কত লক্ষবার স্টেপস দিয়েছি, মানে হেঁটেছি, পা আমি পা দিয়ে হেঁটেছি, এটা কিন্তু আপনার মোবাইলের কোনো একটা অ্যাপস এর কাছে আছে, বাট আমি কিন্তু জানি না। সো এই জিনিসগুলাই হচ্ছে ডিজিটাল ডাটা, যেই ডাটাগুলি আমরা আমাদের ডিজিটাল ডিভাইস বা অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য নানা সময় নানা জায়গায় দিয়ে রেখেছি। তো আমার ব্যক্তিগত রিকোয়েস্ট হচ্ছে, খুব বেশি অপরিচিত ওয়েবসাইট হলে এই ধরনের ব্যক্তিগত তথ্য যথাসম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন। খুব নামি দামি ব্র্যান্ড না হলে এই ধরনের তথ্য দিবেন না, কারণ এগুলা দিয়ে আপনাকে নানা সময় আপনি হ্যাকিং এর শিকার হবেন, ব্ল্যাকমেইলিং শিকার হবেন। আপনার ডিজিটাল তথ্য পেলে তার জন্য এই জিনিসগুলি অন্যভাবে ইউজ করা তার জন্য সহজ হয় আর কি। এছাড়াও আমরা দেখি নানা সময়ে অনলাইন সার্ভে থাকে বা পুল থাকে। চাল ডালে হঠাৎ করে আপনি ঢুকলেন কোথাও, চাল ডাল এসে বলতেছে যে আপনি আমাদের সাথে বাজার করার অভিজ্ঞতা কেমন, ভালো, খুব ভালো, মোটামুটি, না খারাপ। হ্যাঁ, তো এই ধরনের অনেক ধরনের পুল কোশ্চেনিয়ার থাকে যেগুলো আমরা নানা সময় অনলাইনে ফেস করি। সো এগুলো নানা সময় ব্র্যান্ডগুলি তাদের পজিশনিং বোঝার জন্য, কাস্টমার ফিডব্যাক রিভিউ বোঝার জন্য করে থাকে। সো এটা যে কোনো ব্র্যান্ড করতে পারে, যে কোনো ফাস্টফুড ব্র্যান্ড, লাইফস্টাইল ব্র্যান্ড, যে কোনো অর্গানাইজেশন, হ্যাঁ, যে কোনো ডোনেট কোম্পানি, হ্যাঁ, নানা সময় নানা ধরনের এই ধরনের ইয়ে করে থাকে, সার্ভে বা পুল করে থাকে। সো দোজ অ্যাক্টিভিটিস বিলংস দ্য ডিজিটাল ডাটা, যে আমি যে তথ্য দিচ্ছি এবং যে তথ্য নিচ্ছি ওইটা সবকিছুই এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই দিচ্ছি এবং নিচ্ছি। তারপর হচ্ছে ডিজিটাল টেকনোলজি। হ্যাঁ, এখানে আমরা দুই একটা টার্মস অলরেডি অনেকেই শুনেছি। হ্যাঁ, এআই, এআর, ভিআর। হ্যাঁ, সো এআই হচ্ছে, আমরা সবাই জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট কিভাবে কাজ করে সেটা জানি না। এই জানাটাতেই আমাদের দক্ষতা এবং নলেজ বাড়াতে হবে, যে এআই অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আমি যে কথা বলছি এবং আপনারা যে শুনছেন, এটাও কিন্তু এক ধরনের এআই। হ্যাঁ, সো আমরা এআই কিন্তু 2023-24 থেকে ব্যবহার করি, বিষয়টা এরকম না। এর ব্যবহার 1950, 1960 শতকেই শুরু হয়েছে। তো এআই অ্যাজ এ শব্দ বা ওয়ার্ড হিসাবে জনপ্রিয়তা পেয়েছে, হ্যাঁ, এখন এসে আমরা সবাই জানি এআই বলে একটা টার্মস আছে। আমরা যারা একটু পড়াশোনার সাথে জড়িত তারা সবাই এই ওয়ার্ডটা এত বেশি শুনেছি, বা এখন এই ওয়ার্ডটা এত বেশি ইউজ হচ্ছে যে মনে হচ্ছে যে এখনই এআই যোগ। অ্যাকচুয়ালি এরকম না, এআই আরো আগ থেকে শুরু হয়েছে। আপনি যখন ফটোশপে প্যাচ টুল ইউজ করা শুরু করেছেন, প্যাচ টুলও কিন্তু কাইন্ড অফ এআই। হ্যাঁ, আপনি যে স্ট্যাম্প ক্লোন টুল ইউজ করছেন ফটোশপে, এটাও কাইন্ড অফ এআই এর একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, সো আমরা এগুলা অনেক আগেই ইউজ করেছি, বাট টার্মসটা এখন এসে আমাদের কাছে বেশি শুনতে পাচ্ছি। অগমেন্টেড রিয়ালিটি, এআর, ভার্চুয়ালিটি রিয়েলিটি, ভিআর, এই জিনিসগুলো আমরা মাঝে মাঝে শুনে থাকি, এআর, ভিআর। হ্যাঁ, মিক্সড রিয়ালিটি, এমআর, হ্যাঁ, এক্সটেন্ডেড রিয়ালিটি, এক্সআর। এই জিনিসগুলোর সাথে আপনারা ফিউচারে কাজ করবেন। হ্যাঁ, এখনই কাজ হচ্ছে বেশ কিছু কোম্পানি, অর্গানাইজেশনে। আপনি খেয়াল করলে দেখবেন যে করোনার পরে বাংলাদেশের আরএমজি সেক্টর, মানে রেডিমেড গার্মেন্টস সেক্টরে প্রচুর বায়ার সশরীরে আসা কমে গিয়েছে। হ্যাঁ, প্রতিটা বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি বা গার্মেন্টস কোম্পানির এখন নিজস্ব ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি এক্সপিরিয়েন্স সেন্টার আছে, যেটা হচ্ছে করোনার সময়ে গ্রাহক, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সপোর্টেশন ব্যবস্থার একটা কমতি ছিল, ঘাটতি ছিল, বন্ধ ছিল, সেই কারণে ব্যবসা তো আর বন্ধ ছিল না, যে একদম করোনার পরবর্তী সময়ের কথা বলছি। তো তখন কাস্টমারকে ফেব্রিক্স বা ড্রেসের ডিজাইন দেখানোর জন্য প্রতিটা কোম্পানি কি করলো, প্রথম সারির, সবাই করেনি, প্রথম সারি একটা ভার্চুয়াল শোরুম দেওয়া শুরু করলো। ইটস লাইক আগোরার মতো বা আড়ং এর মতো বা সেইলরের মতো একটা ভার্চুয়াল শোরুম। সেখানে ঢুকে আপনি আপনার আপকামিং ড্রেসের মডেল ডিজাইন দেখতে পারবেন। সো এইটা আমিও 2-3টা প্রজেক্টের সাথে জড়িত থাকার সৌভাগ্য হয়েছে। সো এই ধরনের রিকোয়ারমেন্ট বেড়ে গেল ইন্ডাস্ট্রিতে, যে সবাই ভার্চুয়াল শোরুমের দিকে
ইয়ে হচ্ছে। তো একসময় আপনারাও খেয়াল করবেন আড়ং, এখন যেমন আড়ং এর ধরেন সারা পৃথিবীতে দেশের বাহিরেও তার শোরুম আছে, হয়তো 50টা শোরুম আছে তার সারা পৃথিবীতে, বা দেশের সকল শোরুম মিলিয়ে। একটা সময় আড়ং ভার্চুয়াল শোরুমে কনভার্ট হয়ে যাবে। আপনি তার ওয়েবসাইটে ঢুকবেন, সে তার ভিআর দিয়ে আম, বা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে আপনাকে শোরুমে হাঁটাবে। আপনি শোরুমের ড্রেস টাচ করতে পারবেন, আপনার ছবি তুলে দিলে আপনি সোয়াইপ করে আপনি কেনার আগেই পরে দেখতে পারবেন 3D তে যে আপনাকে লুকের লাইক কেমন দেখাচ্ছে। সো এই প্র্যাকটিস গুলো ইন্ডাস্ট্রিতে ডে বাই ডে বাড়বে। আপনি বাইক কিনতে গিয়েছেন রয়্যাল এনফিল্ড বা R15, আপনার সাথে কোন কালার ম্যাচ করে আপনি কিন্তু আপনি লুকে লাইক 3D অ্যাভাটার দিয়ে আপনি বাইকের কালার চয়েস করতে পারবেন, জুতার কালার চয়েস করতে পারবেন, জ্যাকেটের ডিজাইন চয়েস করতে পারবেন। ফ্যাশন ইন্ডাস্ট্রি বা লাইফস্টাইল ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলি আমরা খুব সহসাই দেখতে পারবো। অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো এক্সিস্ট। আপনার যদি কেউ ইউরোপ বা আমেরিকা বা দুবাইয়ের মার্কেটে গিয়ে থাকেন, এই জিনিসগুলো ওখানে এক্সিস্ট করছে। ওখানে বড় বড় শপিং মলগুলোতে স্মার্ট মিরর নামে একটা টেকনোলজি আছে। তারপরে এই ধরনের অগমেন্টেড বা ভিআর নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করে কেনাকাটা করতে পারবেন। যদিও এই জিনিসগুলো যে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলে পড়েছি, যে কি বলে ইনিশিয়েটর স্টেজে। সো আমরা যেহেতু একটু গরিব দেশ, তুলনামূলকভাবে টেকনোলজিতে একটু পিছিয়ে, আমাদের দেশে এই ধরনের ইমপ্লিমেন্ট গুলি এখনো একদম সচরাচর চোখে পড়ে না, দু একটা জায়গায় থাকতে পারে। সো দোজ আর দ্য ডিজিটাল টেকনোলজি, যেটা টেকনোলজির সাথে আমরা ডে বাই ডে, এবং আমরা দেখেছি যে এখন আমাদের কিছু কিছু জায়গায় কিউআর কোডের ব্যবহার বেড়েছে। এখন আর সকল ইনফরমেশন লিখে 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 দেওয়া লাগে না, একটা কিউআর কোড থাকে, আমরা স্ক্যান করে টেন্টেটিভ বা টার্গেট রুটে চলে গিয়ে যথার্থ ইনফরমেশন গুলো পাই। তো এই হচ্ছে মোটামুটি 5Ds। আশা করি এইটার সাথে আমরা বেশ কিছু জায়গায় অবগত, আমরা অলরেডি দেখেছি, কিছু কিছু জায়গায় আমরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেছি। সো যেমন হাতিল, কিছু কিছু জায়গায় দেখবেন আপনি বাই ডিফল্ট আপনি কোন ফার্নিচারটা কিনতে চান, এখানে একটা ডেমনস্ট্রেশন আছে। সেই ফার্নিচারটা আপনার রোমের লুকে লাইক একটা ছবি তুলে নিয়ে গেলে বা ইয়ে করলে সে একটা অটো রেন্ডার করে আপনাকে দেখায় যে এই এই বিছানাটা, এই বেডটা বা এই ওয়ার্ড্রোবটা বা এই সোফাটা এই জায়গায় বসানোর আপনি কিনার আগেই কেমন লাগবে, সে একটা টেন্টেটিভ ভিজুয়াল আপনাকে দেয়। হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা আরো দেখতে পারবো আমাদের ডেইলি লাইফে। সো আমাদের প্রথম সেশন শেষের দিকে, আমরা দ্বিতীয় সেশন শুরু করবো 10টা থেকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন প্লিজ। আচ্ছা, আমি এখানে আরেকটা স্লাইডে আপনাদেরকে একটু পরিষ্কার করি। অগমেন্টেড রিয়ালিটি হচ্ছে আপনি আছেন এবং যা নাই সেটার একটা মিক্স জায়গা। হ্যাঁ, মানে অগমেন্টেড হচ্ছে বাস্তব জীবনের সাথে আপনার এডিশনাল একটা জিনিসকে অ্যাড করা। মানে হচ্ছে আপনার রুম আছে, ওই রুমের সোফাটা বসালে কেমন লাগবে এটা লুকে লাইক আপনার জিনিসটা ফিল করতে পারা। ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে পুরাটাই ভার্চুয়াল, এটাতে রিয়েল ওয়ার্ল্ডের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, পুরাটাই ভার্চুয়াল। আপনি একটা 3D ওয়ার্ল্ডে ঢুকে যাবেন, সেটা পুরাটাই ভার্চুয়াল, যেমন আমরা গেম খেললে যেরকম ইয়ে হয়। আর অগমেন্টেড মানে হচ্ছে বাস্তব জীবনের সাথে ভার্চুয়াল জীবনের ইন্টিগ্রেশন, মানে দুইটাই থাকবে। হ্যাঁ, এবার হচ্ছে মিক্স রিয়েলিটি, মানে এক্সআর বলে যেটা আমরা বুঝি, অগমেন্টেড ভার্চুয়ালটাকে দুইটাকে ইন্টিগ্রেট করে আরেকটা ট্রিটমেন্ট, মানে এখানে রিয়েলিটি থাকবে আর ভার্চুয়ালও থাকবে পুরাটা। হ্যাঁ, আর হচ্ছে আপনার এই তো আর এআই হচ্ছে একটা টেকনোলজি যেটা আমাদের ডে টু ডে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন গ্যাজেট দ্বারা আমরা ইমপ্লিমেন্টেড হই, ভয়েস ওভার থেকে শুরু করে এই জিনিসটা গ্যাজেট এর সাথে ইন্টিগ্রেট করা, মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশনই এআই ট্রিটমেন্ট বেশি ইউজ হয়। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে করেন, আমরা পরবর্তী সেশনে চলে যাব 10টা থেকে শুরু। আচ্ছা, আছি আমরা? জি স্যার আছি। জি স্যার। মাঝে মাঝে মনে হয় আপনারা নাই, এই জন্য আমি অনলাইন ক্লাস পছন্দ করি না। আমাদের মিটিং ও মনে হয় শেষ হবে স্যার, 10 সেকেন্ড আছে। হ্যাঁ, আমরা শেষ পর্যায়ে, তাহলে 10টা থেকে আমরা শুরু করছি। এখানে যদি জি, স্যার। অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা মেনলি আলোচনা করব, অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিব,
ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। তো ঠিক আছে, টিল দেন সবাই একটু কানেক্ট থাকেন। ওকে, Okay. তাহলে এখন আমরা এখান থেকে লিভ নিচ্ছি। আর হচ্ছে এইটা একটা লিস্ট, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব নেক্সট সেশনে, যে আমরা এতদিন কি কি দেখলাম এবং ডিজিটাল মার্কেটিং এর কি ধরনের ক্যাটাগরি বা টাইপস হয়, জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। এই তো। আর হচ্ছে আমাদের এক্সাম কিভাবে আমরা সাবমিট করব, মিড টার্ম এক্সামের যে অ্যাসাইনমেন্ট গুলি, 5টা অ্যাসাইনমেন্ট দিয়েছি, 5টার মধ্যে 3টা খুবই ছোট অ্যাসাইনমেন্ট, আর 2টা আপনাকে একটু হয়তো সময় দিয়ে কাজ করতে হবে। সো এটা একটা। আরেকটা হচ্ছে, আপনারা কি এটা জানেন আপনাদের রেজিস্ট্রেশন কি হয়েছে, কমপ্লিট হয়েছে? আমি কিন্তু ডাটাবেজে আপনাদের নাম এখনো পাইনি। এটা নিয়ে জি কি কথা স্যার, বলেছে? পরশু থেকে আমরা গতকাল registration থেকে করছি। হচ্ছে। আচ্ছা, তো আমি জানি না এটা এতদিনও কেন। আমি তাহলে মানে আপনাদের মার্ক দেব কিভাবে, মানে এত সময় কেন লাগে আমি জানি না। আমরা ক্লাস করছি লাস্ট 2-3 মাস হয়ে গেছে, রেজিস্ট্রেশন শুরু হওয়া এবং আপনাদের নাম ডাটাবেজে আসা, এগুলা কি আপনারা কথা বলেন না নাকি জানি না আমি। জি এত স্যার, সময় কথা কেন লাগে? বলা হয় ওনারা সফটওয়্যার আপডেট করতেছে, এর জন্য আর কি স্যার আমাদের টাইম এত- লাগতেছে। যে আমরা 4 মান্থে ছিলাম, তো আমাদের 6 মান্থে শিফট করে ওনাদের টাইম লাগতেছে। হুম, 6 মান্থে এসে আপনাদের লাভ হলো না লস হলো, হিসাব না বুঝতেছি না। আপনারা সেমিস্টার আলটিমেটলি তো আমাদের লস, আমাদের 15 উইক ক্লাস নিতেছে, যেখানে 6 মান্থ তো হওয়ার না কথা স্যার, টেকনিক্যালি 4 মান্থ। স্যার সাবজেক্ট বাড়ছে। আমাদের টাকা পড়ার প্রেশার বাড়ছে, কিন্তু সময়টা ওই 4 মাসের মধ্যে আমাদের 6 মান্থের সেমিস্টার শেষ করতেছে। কিন্তু 4 মাসে আপনারা কোর্স বেশি পেতেন না? 6 মাসে হতে এটা কমে গেল না নাকি? না স্যার, আমাদের আরো মডিউল বাড়ছে স্যার, বেড়েছে। দুইটা আমাদের আগে 5টা মডিউল করতাম, এখন আমাদের 7টা মডিউল করতেছে সেই 4 মাসের মধ্যে। ক্লাস। ও আচ্ছা, কোর্স ঠিক আছে, কোর্স 4 মাসেও যা পেতেন 6 মাসেও তা রেখেছে, কিন্তু দ্য আওয়ার্স অফ ক্লাস টাইমিং বেড়ে গেছে, রাইট? না স্যার, ক্লাস টাইম আরো কমায় দিছে, কমে গেছে। কোর্স বেড়েছে স্যার, ইন্ডিভিজুয়াল বেড়েছে। কোর্সের ক্লাস কমেছে, কোর্সের ক্লাস কমেছে, রাইট? জি স্যার, কোর্সের ক্লাস কমেছে, কিন্তু ওই যে কোর্সের ইয়ার ক্লাস ক্লাস কমেছে। বেড়েছে। মানে যেহেতু বেড়ে গেছে, তাহলে ইয়ার মানে একদিনে কোর্স হয়তো আপনারা বেড়েছে আগে। মানে ক্লাস তো আমরা ভাবছি আজকে 23 তারিখ, আজকে হচ্ছে ফর্মাল লাস্ট ক্লাস। আপনারা যদি মনে করেন আমাদের এই কোর্সে মেকআপ ক্লাসের দরকার আছে, সেক্ষেত্রে আমরা 30 তারিখে ক্লাসটা হয়তো বা নিতে পারি প্রয়োজন সাপেক্ষে। সো এটা আলোচনার ব্যাপার। কমেন্টসটা আপনাদের সাইড থেকে আসা উচিত। বলেন। জি স্যার, একটা ক্লাস দেওয়া দরকার স্যার, ইয়ার সবগুলো ডিসকাস করার জন্য। আর আমার একটা কোশ্চেন আছে স্যার অ্যাসাইনমেন্ট 3 নিয়ে। সেটা হচ্ছে স্যার, টপ 10 ব্র্যান্ডস এর কথা বলছেন ডিজিটাল প্রেজেন্সের। তো ওইটা আপনি এক্সাম্পল দিয়েছেন ফ্যাশন এন্ড লাইফস্টাইল নিয়ে। তো আমাদেরকে এরকম একটা ক্যাটাগরি দেওয়ার কথা ছিল, যে আপনি দিতে চেয়েছিলেন, যাতে আমরা একটা হ্যাঁ। চুজ করে নিতে পারি। তো ওকে, ওই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো। আচ্ছা, ক্যাটাগরিটা আমি আজকে অ্যাটাচ করে দিব। হ্যাঁ, তো Thank you, sir. ওই জায়গা থেকে, হ্যাঁ, আপনাদের অনেকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা কি হবে সেটা একটু কনফিউশন থাকতে পারে, আর এটা আমি আজকে অ্যাটাচ করে দিব। সেক্ষেত্রে আপনারা চুজ করতে সুবিধা হবে। আপনারা যেটা খেয়াল করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন যে যে ইন্ডাস্ট্রি নিয়ে যে কাজ করছেন ওইটা যাতে রিপিটেটিভ না হয়। তাহলে দিন শেষে আপনারা আপনাদের সকল ফ্রেন্ডদের অ্যাসাইনমেন্ট যদি চান, ওইটা নিয়ে আমরা একটা ক্লাসে রিভিউ করতে পারি। হ্যাঁ, সেই ক্লাসে দেখবেন যে আপনার পুরা ইন্ডাস্ট্রির একটা বিশাল নলেজ হয়ে গেছে। আচ্ছা, এই ইন্ডাস্ট্রি ডিজিটাল প্রেজেন্স এতটুকু, ওই ইন্ডাস্ট্রি পিছিয়ে আছে, এই ইন্ডাস্ট্রির এই কোম্পানিটা সবচেয়ে আগে আছে। হ্যাঁ, তো এইটা কিন্তু মার্কেটিং এক্সারসাইজ করার একটা মানে শুরুয়াত মাত্র। আমি যেটা চেষ্টা করছি আপনাদেরকে একটু অ্যালাইন করে দেওয়া, যে ব্র্যান্ডগুলি কিভাবে প্র্যাকটিস করে। হ্যাঁ, গুড ব্র্যান্ডগুলি অবশ্যই, সবাই এভাবে প্র্যাকটিস করে না। তো আমি বিলিভ করি আমার এই সেশনে যারা আছেন সবাই বড় ব্র্যান্ড, গুড ব্র্যান্ডের সাথেই কাজ করবেন ফিউচারে। সো ব্র্যান্ড এই এক্সারসাইজ গুলি করেন,
এবং আরো অনেক ডিটেলস আমি তো বললাম এত শর্ট কোর্সে এত বেশি এলোবরেট আলোচনা করা সম্ভব না। এত বেশি ডিটেল কাজ করে এখন ডাটা অ্যানালাইসিসের যুগে, কারণ বড় ব্র্যান্ডগুলি চায় সে যে ডিজিটাল মার্কেটিং এ ইনভেস্ট করছে তার প্রতিটা ডলার কাউন্টেবল। হ্যাঁ, প্রতিটা ডলারের সে আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুঁজে খুঁজে বের করে। হ্যাঁ, সে একটা ডলারও যাতে ওয়েস্টেজ না হয় সেদিক থেকে সে খুব অ্যালার্ট থাকে আর কি। সো আমি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটার একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, আর কিছু? শেষ একটা কোশ্চেন পুরো ক্লাসের মধ্যে থেকে আপাতত একটা স্যার question? নাই স্যার, আপনার আর কোনো প্রবলেম হলে স্যার আপনাকে স্যার নক তো করতে বলছেন। অবশ্যই অবশ্যই। তো রাফি ছাড়া কারো কোনো কোশ্চেন নাই? মানে সবাই সবকিছু আহ বুঝতে পেরেছেন? না, আমি চেষ্টা করেছি সবাই যাতে সবকিছু বুঝতে পারেন সেভাবে। আহ কি স্যার বলে আমার এমন ভাবে দেয়া আছে স্যার যাতে স্যার কনফিউশন নাই স্যার ওই রকম। স্যার এটা আবার মানে সর্বোচ্চ করতে চেষ্টা গেলে থাকে আর কি। জি জি স্যার। জি বলেন। যখন অ্যাসাইনমেন্ট করবো স্যার তখন মানে প্রবলেম গুলো ফেস করবো, কারণ প্র্যাকটিক্যালি না করার আগে মানে সবকিছু মনে হয় যে হ্যাঁ সবকিছু পারি সবকিছু বুঝি, কিন্তু করার সময় গিয়ে বোঝা যায় যে কতটুকু পারি আর কতটুকু বুঝতে পারছি। না, অবশ্যই আশা করি আপনারা পারবেন। সেটা নিয়ে আবার ডাউট নাই। আশা করি সবাই খুব ভালো অ্যাসাইনমেন্ট জমা দিবেন। হ্যাঁ, আহ, ধরেন বেসিক্যালি আমি যে জিনিসটা আপনাদেরকে ইয়ে করতে চাই, আপনারা শেয়ারটা কেন করতে পারছেন না? আমি একটু শেয়ারটা অফ করে আবার দিচ্ছি। এখন শেয়ারটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ওয়ান। অ্যাসাইনমেন্ট ওয়ান আমরা যদি একটু রিভিউ করি, আচ্ছা, তার মানে আমরা নৈতিকতভাবে বা নীতিগতভাবে ডিসিশন নিলাম আর নেক্সট ক্লাসটা করছি, রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা মানে নীতিগত যে সিদ্ধান্তে আসি, সেটা হচ্ছে ক্লাসটা 9টা থেকেই হবে, মানে বাকি যতগুলা ক্লাস হবে। হ্যাঁ, এটা আমি একটু বলে নেই, যেহেতু অন ক্যাম্পাস বা ইন পার্সন আমার একটা ক্লাস নিতে হয় 11:30 থেকে ক্যাম্পাসে গিয়ে। তো আপনাদের ক্লাস শেষ করে দৌড়ে গিয়ে ক্যাম্পাসে ওই ক্লাসটা ধরা 11টা থেকে যদি আপনাদেরকে ছাড়ি, এটা একটু মানে ডিফিকাল্ট সামটাইম, যেটা হয় ক্লাসটা মিস হয়ে যায় জ্যাম এর কারণে। তো আমি এই জন্য এই দিক দিয়ে 30 মিনিটস বা 1 ঘন্টা আগায় নিলাম। আপনাদের আপত্তি নাই তো? না স্যার। নো স্যার। হ্যাঁ, যেহেতু বাসা থেকেই কানেক্ট হচ্ছি সবাই, সো আশা করি এটা একটু বিবেচনায় রাখবেন। আর একটা হচ্ছে যে পিএলসি তে আমরা যেটা দেখেছি, মানে পিএলসি টা আমি ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি যে পিএলসির গুরুত্ব বোঝাটা এতই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা যখন এখন আস্তে আস্তে এগুলো এক্সারসাইজে নিয়ে আসবেন আপনারা মজা পাবেন। হ্যাঁ, মানে কেন প্রোডাক্ট লাইফ সাইকেল বোঝাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং দেখবেন যে প্রতিটা ব্র্যান্ড সে তার প্রোডাক্ট লাইফ সাইকেল মেনটেন করেই ইয়ে করে, এক্সারসাইজ করে। হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখবেন, আমি বিকাশের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি যে বিকাশ যখন প্রথম বাংলাদেশে আসে, যে ও ব্যবহার করা শিখিয়েছে, মানুষকে এডুকেটেড করেছে, সে যখন ইন্ট্রোডাকশন স্টেজে ছিল, যে কি বিকাশ কি, কিভাবে সে ক্যাশ আউট করে, ক্যাশ ইন করে। হ্যাঁ, তারপরে কিভাবে আপনার টাকা, ক্যাশ বিহীন আপনি চলবেন, ক্যাশ টাকা কিভাবে মোবাইলে রাখবেন, মোবাইল থেকে কিভাবে আপনি লেনদেন করবেন, কিভাবে আপনি জিনিসটাকে প্রথম দিকে আপনাদের মনে আছে কিনা যে এখন আর মোবাইল রিচার্জ করার জন্য রিচার্জের দোকানে যাইতে হবে না, আপনি আপনার নিজের মোবাইল থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। মনে আছে শুরুর সময়গুলি আপনাদের? জি স্যার। আগে তো স্যার ওই যে হ্যাঁ, কার্ড আনা লাগতো রিচার্জ। রাইট রাইট। সো ইন্ট্রোডাকশন স্টেজে সে শুধু শিখাইলো মানুষকে কিভাবে বিকাশ ইউজ করতে হয়। তারপর গ্রোথ স্টেজে এসে সে বলল যে আহ, এখন শুধু মোবাইল রিচার্জ না, আপনি যে কোনো ধরনের কেনাকাটায় দোকানে যাবেন, স্বপ্ন আগরাতে যাবেন, আপনি বিকাশে পেমেন্ট করেন। হ্যাঁ, আহ, বিকাশে আপনি যে কোনো অবস্থায় আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন। আপনার কাছে একটু ক্যাশ টাকা নাই, শেষ হয়ে গেছে, মোবাইল হারাই গেছে, ওয়ালেট হারাই গেছে, সেই মুহূর্তে আপনার এই এফএমএস
বা ইলেকট্রনিক মোবাইল ওয়ালেট আপনাকে হেল্প করবে। গ্রোথ স্টেজের কথাগুলো আপনাদের মনে আছে কিনা? হুম। তারপরে হচ্ছে ম্যাচিউর স্টেজে এসে বিকাশ বলা শুরু করলো যে বিকাশ এখন সবার জন্য, মানে ও এরকমও ক্যাম্পেইন করেছে যে তুমি একটা স্মার্ট ছেলে, তোমার বিকাশ নাই। মনে আছে ওই অ্যাডটা? একটা জার্নিতে যাচ্ছিল একটা বয়স্ক মহিলা আর একটা ছেলে। সো হঠাৎ করে ট্রেনে বা বাসে ছিল ওনারা, ওর ছেলেটা টাকা লাগবে, কিভাবে পাঠাবে সে বুঝতেছে না, বা তখন পাশের মহিলা এসে এই কথাটা বলতেছিল। আপনারা এই বিজ্ঞাপনটা দেখেছেন, মনে আছে? জি স্যার। আচ্ছা। তো এই কথাটা সে মিচুর লেভেলে এসে বলতেছে, এবং এছাড়াও সে মিচুর লেভেলে এসে বাংলাদেশে যত গার্মেন্টস আছে তাদেরকে অ্যালট করলো যে গার্মেন্টস এর সকল কর্মচারীদের বেতন এখন বিকাশে যাবে। হ্যাঁ, বাধ্যতামূলক করে দিল 10% 20% বিকাশে যাবে। ব্র্যাকে যারা চাকরি করে তাদের বেতনের 20 ভাগ বিকাশে বেতন যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংকগুলি, তারপরে হচ্ছে আপনার যত ই কমার্স সাইট আছে, ই কমার্স সাইটের সাথে সে জয়েন্টলি কোলাবোরেটলি, মানে সে মার্কেটটাকে এত বড় করে ফেলছে। এখন চিন্তা করেন আজকের দিনে আমি আপনি বিকাশ ছাড়া অচল, মানে থাকি 100 টাকা থেকে শুরু করে 1,000 2,000 5,000 টাকা 10,000 টাকা আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে বিকাশে কিছু না কিছু একটা অ্যামাউন্ট থাকি। হ্যাঁ, সো এইভাবে বিকাশ তার পুরা প্রোডাক্ট লাইফ সাইকেল জার্নিটাকে ইয়ে করছে। সো এখন ডিক্লাইনে আছে বিকাশের, বিকাশ ম্যাচুর স্টেজে আছে কিন্তু ডিক্লাইনে পড়ছে না, বিকজ অফ সে প্রোডাক্ট এক্সটেনশনে আছে রীতিমতো প্রতিনিয়ত সে বিভিন্ন ব্যাংক, এবং এখন স্কুলের বেতনও বিকাশে দেওয়া যায়। অনেক স্কুলকে সে এই লিস্ট ডাউন করেছে। অনেক ফি, তারপরে অনেক ইভেন তো এখন হচ্ছে প্রোডাক্ট এক্সটেনশন গুলো দেখেন, আপনি আপনার এটিএম বুথে গিয়ে আর বিকাশে ক্যাশ আউট করতে পারছেন। বিকাশ নাম্বার থেকে এখন অনেক ব্যাংকে এই ফ্যাসিলিটি দিচ্ছে, এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ টাকা দরকার হলে। তারপর হচ্ছে আপনি এখন অনেক ক্রেডিট কার্ডের, ডেবিট কার্ডের বিল, হ্যাঁ, বিকাশে দেওয়া যায়। মানে ও প্রোডাক্ট এক্সটেনশনে প্রচুর ফিচার নিয়ে কাজ করছে। হ্যাঁ, সো ও আর ডিক্লাইনে পড়ার সুযোগ নাই। ও ম্যাচুর লেভেল থেকেই এমন ভাবে নিজেকে এক্সপেনশনে রেখেছে, ও প্রতিনিয়তই বড় থেকে বড় হচ্ছে। হ্যাঁ, সো আমি কি জার্নিটা বুঝাতে পেরেছি কিনা? জি স্যার। তো এই জিনিসটাই আপনারা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস হলে ইন্ডাস্ট্রি দিবেন। আমি তো শুধু একটা ব্র্যান্ডের অ্যানালাইসিস বলেছি। সো ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডের অ্যানালাইসিস হলো ব্র্যান্ডের অ্যানালাইসিস আপনারা দিতে পারেন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1। আমি একটু দেখি আপনাদেরকে আপনাদের বড় ভাই বোনদের একটা ডেমনস্ট্রেশন দেখাতে পারি কিনা, ওনারা যেভাবে সাবমিট করেছেন ওনাদের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, হ্যাঁ, একটা একটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। একটা স্যাম্পল পেয়েছি, দেখা যাচ্ছে? আচ্ছা, জি স্যার। এখানে দেখেন উনি একটা কাভার দিয়েছেন ওনার মতো করে। কাভারটা এরকম হইতে হবে, বিষয়টা এরকম না, আপনি আপনার মতো করে কাভারটা যতটুকু অ্যাট্রাকটিভ করা যায়। সো উনি হচ্ছে ইন্ডাস্ট্রির একই ক্যাটাগরির গ্রোথ ইন্ট্রোডাকশন ইয়ে দেখানোর চেষ্টা করেছে। যেমন ফ্রেশ একটা মজিটো ওয়াটার ড্রিঙ্কস নিয়ে আসছে, উনি এটাকে ইন্ট্রোডাকশন স্টেজে দেখিয়েছেন। মজোকে গ্রোথ স্টেজে দেখিয়েছেন, কোকা কোলাকে ম্যাচুর স্টেজে দেখিয়েছেন, রুয়াবজাকে ডিক্লাইন স্টেজে দেখিয়েছেন, এবং ফ্রুটিকা আর নতুন যে লেভেলিং এটাকে প্রোডাক্ট এক্সটেনশন স্টেজে দেখিয়েছেন। এছাড়াও উনি একটা ডিসক্রিপশন দিয়েছেন। হ্যাঁ, সো প্রতিটা স্লাইডের সাথে সাথেই। তো আপনার জায়গা থেকে আপনি এরকম ইন্ডাস্ট্রিয়াল অ্যানালাইসিস ক্যাটাগরি ওয়াইজও হতে পারে, ইন্ডিভিজুয়ালও হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট,
আমরা যেটাকে বলছি যে প্রোডাক্ট অ্যাডাপশন সাইকেল বা কার্ভ, হ্যাঁ, যেভাবে কাস্টমার প্রোডাক্টকে অ্যাকোয়ার করে, ওইটার উনি একটা অ্যানালাইসিস দিয়েছেন কোন ব্র্যান্ডটা কোন স্টেজে আছে। সো এইটাতে আমি একটু ডিসক্রিপশন মূলক লেখা আশা করি আপনাদের কাছ থেকে। এটা একটা তারপর হচ্ছে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট একটু দেখাবার চেষ্টা করি। স্যার আমি একটা কোশ্চেন করি। জি বলেন। স্যার এই 5টা অ্যাসাইনমেন্ট কি আমরা একটা কভারে দেখাবো নাকি 5টা আলাদা আলাদা করে পিডিএফ করে দেন মেল করব? 5টার মধ্যে আপনি হচ্ছে প্রথম 3টা, অ্যাকচুয়ালি প্রথম 4টা অ্যাসাইনমেন্ট 1, 2, 3, 4, এই 4টা আপনি চাইলে একসাথে দিতে পারেন, বাট প্রতিটা অ্যাসাইনমেন্টেরই একটা কভার পেজ থাকবে, একটা পিডিএফ হতে পারে। প্রতিটা অ্যাসাইনমেন্টেরই আলাদা, মানে আপনার অ্যাসাইনমেন্ট টাইটেলটা যেটা আলাদা হয়, অ্যাসাইনমেন্ট 1, 2, 3, 4। ওকে, আর তাহলে midterm, আলাদা হ্যাঁ পিডিএফ করাই বেটার মেবি। রাইট, হ্যাঁ। আর মিড টার্মের এটা তো পিডিএফ এর কোনো সুযোগ নাই, যেহেতু এটা ভিডিও ফরম্যাটে, MP4 ফরম্যাটে আপনাকে দিতে হবে। সো এইটা করতে পারেন যে 5টা অ্যাসাইনমেন্ট একসাথে করে আপনি একটা উই ট্রান্সফার লিংক পাঠাই দিলেন আপনার আইডির এগেনস্টে, তখন আমি বাঞ্চ অফ অ্যাসাইনমেন্ট একসাথেই পেয়ে গেলাম, যে আপনার সবগুলা 5টা একসাথেই চলে আসলো। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝাইতে পারি। ওকে, সো এইটা একটা গেল। এখানে আপনাদের আরেক ভাইয়ের আরেকটা ডেমনস্ট্রেশন, উনি মাল্টিপল প্রোডাক্ট দিয়ে করেছেন। সো প্রতিটারই একটা ডেমনস্ট্রেশন থাকবে যে আপনি কেন মনে করছেন ওই স্টেজে আছে। তারপরে এখানে কনজিউমার অ্যাডাপ্টেশন প্রসেসে উনি সেবা, বিকাশ, আরং ব্র্যাক, তারপর হচ্ছে জ্যান্ট্রাক কে দেখিয়েছেন। এটা একটা। তারপরে হচ্ছে আমি আরেকটা দেখাবার চেষ্টা করি। আপনার প্রেজেন্টেশন যত সুন্দর প্রফেশনাল হবে সেটার উপরে মার্ক ক্যারি করবে। সো এখন ইটস ইউর কল, আপনি কিভাবে দেখাতে চান। সো এখানে আরেকটা দেখানোর চেষ্টা করেছে উনি, ইন্ডাস্ট্রি সুন্দর করে দিয়েছেন, যে এখন দেখেন কসমেটিক ইন্ডাস্ট্রি, এফএমএস ইন্ডাস্ট্রি, এফএমসিজি ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এফএমসিজি ইন্ডাস্ট্রি। এই যে বুঝতে পারছেন, বুঝতে শিখছেন আপনারা, এইটা আমার কাছে ভালো লাগছে যে ইন্ডাস্ট্রি চিনতেছেন। হ্যাঁ, সো ইন্ডাস্ট্রি চিনাটাও গুরুত্বপূর্ণ কাজের সাথে সাথে। তো এবং উনি প্রতিটা ক্যাটাগরি আবার একটা করে আইকন দিয়েছে, ওইটার আবার ব্র্যান্ডের নাম দিয়েছে, কোন ব্র্যান্ডটা কোন স্টেজে আছে। হ্যাঁ, যেমন হারলাইন নতুন কসমেটিক্স ব্র্যান্ড ইন্ট্রোডাকশন স্টেজে আছে, নগদ গ্রোথ স্টেজে আছে, এসিআই সল্ট মেচুরি স্টেজে, ওয়ালটন বাইক, হ্যাঁ ওয়ালটন বাইক ডিক্লাইনে চলে গেছে, এখন আর দেখা যায় না। লাক্স প্রোডাক্ট এক্সটেনশনে সবসময় নতুন ফিচার নিয়ে আসছে, কাজ করছে। তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাডাপটেশন প্রসেসে, হ্যাঁ, ইনোভেটরস উপায় এফএমএস দিয়ে চেষ্টা করে যাচ্ছে। আর্লি অ্যাডাপ্টার ক্লদিং এ ইলিয়ানকে দিয়েছে, আর্লি মেজরিটিতে স্বপ্নকে দিয়েছে, লেট মেজরিটি দারাজ, লেগার্স গ্রামীণ ফোন, এভাবে উনি চেষ্টা করেছেন আর কি। সো কিছুটা পরিষ্কার কিনা ফার্স্ট এবং সেকেন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে থার্ড অ্যাসাইনমেন্ট নিয়ে তো অলরেডি কথা বলা হয়েছে। সো আমি একটু দেখি 2-একটা ডেমনস্ট্রেশন দেখানো যায় কিনা। থার্ড অ্যাসাইনমেন্টে এক্সপেক্টেড হচ্ছে আপনারা একটু ডিটেলস দিবেন। হ্যাঁ, আমি যেহেতু যে পয়েন্টগুলি বলে দিয়েছি বা বলার চেষ্টা করেছি, তাহলে আপনারা মার্কেট অ্যানালাইসিসটা করাটা শিখবেন। এখন যে সবই আপনি পারবেন বা শেয়ার করতে পারবেন বিষয়টা এরকম না, বাট এই যে শিখাটা, রিসার্চ করাটা এবং সে অনুযায়ী নিজেকে ধরেন ইয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন উনি একটা করার চেষ্টা করেছেন বাংলাদেশের ফাস্ট ফুড চেইন শপ নিয়ে। ফাস্ট ফুড চেইন শপ কিন্তু একটা, মানে ফাস্ট ফুড চেইন শপ হচ্ছে ওই ব্র্যান্ডটার একাধিক আউটলেট বা শোরুম ঢাকাতে বা সারা বাংলাদেশে এক্সিস্ট করে।
যেমন বিএফসি, জেলক্স, সিপি, টেকআউট, খানাস এগুলার একাধিক শোরুম আছে বা অপারেশন চলমান আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা শহরে। হ্যাঁ, সো এইটা নিয়ে উনি অ্যানালাইসিস করেছেন এবং ডিজিটালি কার প্রেজেন্স কতটুকু, হ্যাঁ, কার ওয়েবসাইট আছে, কার অ্যাপস আছে, কার ই কমার্স সাইট আছে, এই জিনিসগুলো নিয়ে উনি ওনার মতো করে ডিসক্রাইব করেছেন। তারপরে হচ্ছে ফেসবুক, ইউটিউব ফলোয়ার কতজন, ভেরিফাইড হইলে ভেরিফাইড টিক মার্কেট স্টিকারটা এখানে থাকবে, যে আমি আমারটা যেভাবে এক্সাম্পল দেখিয়েছি। অন্যান্য প্ল্যাটফর্মে এই ব্র্যান্ডটা এক্সিস্ট করে কিনা, আছে কিনা, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, প্রিন্টারেস্ট বা টিকটকে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করব। এবং এই অ্যানালাইসিসটা করলে আপনি বুঝতে পারবেন ওই ব্র্যান্ডটা ওই ইন্ডাস্ট্রিতে তাদের ডিজিটাল প্রেজেন্স কেমন, হ্যাঁ, ডিজিটালি তারা কতটুকু অ্যাক্টিভ। তারপর আমি বলেছিলাম যে ওই ব্র্যান্ডটার একটা ল্যান্ডিং ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে আপনি সেটা নিয়ে একটু বর্ণনা করবেন, হ্যাঁ, আপনি নিজে কমেন্টস দিবেন আপনার ওয়েবসাইটের লেআউটটা কেমন লাগলো, কোন পার্টটা ভালো লেগেছে, আপার মেনু বার ভালো লাগছে নাকি গ্রাফিক্স ভালো লাগছে না ফটোগ্রাফি ভালো লাগছে না কালার সোয়াচ প্যালেট ভালো লাগছে, হ্যাঁ, ওই ধরনের আমার ওই কোশ্চেনারে কিছু পয়েন্ট আছে। ওই পয়েন্টগুলোর আলোকে আপনি ডিসক্রাইব করবেন প্রতিটা ব্র্যান্ডের, হ্যাঁ, চিলক্সের ওয়েবসাইট, পিজা বার্গের ওয়েবসাইট বা তাদের অ্যাপস থাকলে পাশাপাশি। এটা হচ্ছে ইউআই ইউএক্স এর অ্যানালাইসিসটা করব আমরা, যে ভিজুয়ালি সে দেখতে কেমন অ্যাজ এ। সো এই জিনিসগুলো উঠে আসবে এবং সবগুলি উঠে আসার পরে আপনি আপনার বেস্টটা নিয়ে বর্ণনা দিবেন, যে আপনার ফেভারিট কেন, এইটা কেন আপনি ওইটাকে মনে করছেন যে আপনার পছন্দের বেস্ট। সো এরকম একটা ব্যাপার থাকবে। আমি আরেকটা এক্সাম্পল একটু দেখাই আপনাদেরকে। যারা আপনাদের যে বড় ভাই বড় বোন বা তুলনামূলক বেটার সিজিপিএ পেয়েছেন, তাদের ওই অ্যাসাইনমেন্ট গুলি দিয়ে। এখানে উনি ফার্নিচার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছেন। হাতি, লটবি, রেগেল, নাবানা, আক্তার, পার্টেক্স, হাইটেক, ব্রাদার্স, নাদিয়া, এসো, এই ধরনের ফার্নিচার নিয়ে উনি কাজ করেছেন। উনি এখানে সিম্বলিক আইকন দেন নাই, সেটার জন্য উনি একটু মার্ক কম পেয়েছেন, কারণ এখানে শুধু ডাটাবেস দেখে বোঝা যাচ্ছে না ইয়াস নো। এটা হচ্ছে আইকন বেস আমরা যাব। তারপর উনি ওয়েবসাইট অ্যানালাইসিস দেখিয়েছেন এবং এইটার প্রোডাক্ট রেঞ্জ, কোম্পানি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলেছেন। তারপরে প্রোডাক্ট ইনফরমেশন, ইউজার এক্সপিরিয়েন্স, ই কমার্স ফাংশনালিটি, মিসিং ইনফরমেশন, মোবাইল রেসপন্সিভ কিনা, কন্টেন্ট মার্কেটিং কি অবস্থা, একটু ডিটেলস কথা বলেছেন। এই জিনিসগুলো আপনার ডিসক্রিপশনে থাকতে হবে। এটা ওয়াটবির ওয়েবসাইট, ওয়াটবি নিয়ে ইন্ডিভিজুয়াল প্রতিটা ওয়েবসাইট নিয়ে উনি কথা বলেছেন, হ্যাঁ, ওনার পছন্দের অপছন্দের কমেন্টস করেছেন। সো এই বিষয়গুলি আপনার প্রেজেন্টেশনে থাকতে হবে। তারপরে হচ্ছে আমি আরেকটা ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করছি। আমরা অ্যাসাইনমেন্ট 3 নিয়ে কথা বলছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 3 নিয়ে কথা বলছি। এখানে আরেকটা অ্যাসাইনমেন্ট আমরা দেখাই। উনি করেছেন বাংলাদেশের কি বলে ফুটওয়্যার কোম্পানি নিয়ে, যতগুলো জুতার ব্র্যান্ড আছে, হ্যাঁ, সো এইটা নিয়ে ওনার ওই ইন্ডাস্ট্রি ডিজিটাল প্রেজেন্স কেমন, বাটা এফএক্স, বে, জিন্স, স্টেপস, লটো থেকে শুরু করে উনি প্রেজেন্স গুলো নিয়ে চিন্তা করেছেন। সবার ওয়েবসাইট অ্যানালাইসিস করেছেন। ওয়েবসাইট অ্যানালাইসিস পরে উনি ওনার ব্যক্তিগত কমেন্টস দিয়েছেন। তারপরে হচ্ছে ইনি করেছেন এফএমএস ইন্ডাস্ট্রি, মোবাইল ওয়ালেট যাদের আছে ওদেরকে নিয়ে রকেট, বিকাশ, নগদ, উপায়। সো উনি প্রতিটারই একটা ডেমনস্ট্রেশন ইউআই দিয়ে লাস্টে গিয়ে একটা কমেন্টস দিয়েছেন। উনি করেছেন ফ্যাশন এন্ড লাইফস্টাইল নিয়ে, আড়ং থেকে শুরু করে স্টেসি ক্যাটসাই হলো ওনার মতো করে উনি ইউআই স্ক্রিনশট দিয়ে লাস্টে একটা কমেন্টস দিয়েছেন। আর উনি করেছেন হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে, হ্যাঁ,
তো উনি ফরম্যাটটা ভেঙেছেন, এই এক্সাম্পলটা আমি এখানে এই জন্যই দেওয়ার চেষ্টা করেছি। উনি ফরম্যাটটা ভেঙেছেন, টয়োটাকে এক পেজে দিয়েছেন, টয়োটার ওয়েবসাইটকে আলাদা দিয়েছেন, হুন্ডাকে এক পেজে দিয়েছেন, হুন্ডার ওয়েবসাইটকে আলাদা দিয়েছেন। উনি উনি অনেক এফোর্ট দিয়েছেন, কিন্তু উনি ফরম্যাটটা ভাঙার কারণে আমরা বুঝতে পারছি না টয়োটা আর হুন্ডার মধ্যে পার্থক্যটা কোথায়। হ্যাঁ, উনি ওই ফরম্যাটটা ভেঙে ফেলেছেন। এই ভুলটা আপনারা করবেন না। হ্যাঁ, ফরম্যাটটা ভাঙা যাবে না। আপনাদেরকে যা দেখাবেন এই যে একটা পেজে অ্যানালাইসিসটা দেখাইতে হবে, নাহলে তো আপনি বুঝতে পারবেন না কার অবস্থা কিরকম। এরকম যদি ইন্ডিভিজুয়াল করে ফেলে, এটার কারণে উনি নাম্বার কম পেয়েছে, যদিও ওনার এফোর্টটা অনেক বেশি ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে উনি ফরেন ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন, এটার কারণে উনি বেশ নাম্বার কম পেয়েছেন। আমরা বলেছি যে ব্র্যান্ডগুলি নিয়ে কাজ করবেন আমাদের দেশি ব্র্যান্ড হইতে হবে। হ্যাঁ, উনি যদি একটু বুদ্ধি করে অন্যভাবে করতেন, যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ব্যবসা কারা করছে বাংলাদেশে, যেমন টয়োটা করে কে, নাবানা গ্রুপ। উনি যদি নাবানাকে নিয়ে আসতেন এখানে, নাবানার আন্ডারে টয়োটাকে দেখাতেন, তাহলে উনি কিন্তু নাম্বার ভালো পেতেন। বাট উনি সরাসরি টয়োটাকে, হুন্ডাইকে দেখিয়েছেন। আমরা বলেছি ফরেন ব্র্যান্ড চলবে না, আমরা দেশের পরিবেশে আপাতত কাজ করছি, তো দেশীয় ব্র্যান্ড নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। এই ফরেন ব্র্যান্ড নিয়ে পৃথিবীতে অনেক অ্যানালাইসিস হয়েছে, অনেক রিসার্চ হয়েছে। হ্যাঁ, এগুলা অনেক বড় বড় রিসার্চ হয়েছে। আমাদের দেশের ব্র্যান্ড গুলো নিয়ে রিসার্চ হয়নি, আমরা সেই জায়গাটা একটু ফোকাস করি। উনি সবগুলি ফরেন ব্র্যান্ড দেখিয়েছেন। যেমন ফোর্ড বাংলাদেশে কে করে, আনোয়ার গ্রুপ। উনি যদি ফোর্ডের জায়গায় আনোয়ার গ্রুপ দিতেন এবং আনোয়ার গ্রুপের আন্ডারে ফোর্ড দিতেন, তাহলে ভালো হতো। হ্যাঁ, বাংলাদেশে সুজুকি করে হচ্ছে এসিআই, ওভাবে যদি উনি দেখাতেন ভালো হতো। হ্যাঁ, সো বিএমডাব্লিউ কে করে বাংলাদেশে, এক্সিকিউটিভ মোটরস। সো বিএমডাব্লিউ কে সরাসরি না দেখে এক্সিকিউটিভ মোটরস কে যদি উনি, কারণ আপনি এক্সিকিউটিভ মোটরস এর তো অবশ্যই ইনস্টাগ্রামে 6.5 মিলিয়ন ভিউ নাই, এটা এত বড় বিএমডাব্লিউর মার্কেট না বাংলাদেশের বাজারে। তো উনি যদি আনোয়ার এক্সিকিউটিভ মোটরস এর ফেসবুক অ্যানালাইসিসটা করতেন, তাহলে আমরা রিয়েল ডাটাটা পেতাম। হ্যাঁ, মার্সিডিজ তো হচ্ছে র্যাঙ্কস গ্রুপ। হ্যাঁ, সো র্যাঙ্কস এর র্যাঙ্কন হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ড, বাংলাদেশে মার্কেটিং করেন। মার্সিডিজ না দেখে যদি র্যাঙ্কস এর র্যাঙ্কনকে দেখাতেন ভালো হতো। So, আমি কি বুঝাতে পেরেছি? টাটা মোটরস কে করে বাংলাদেশে, নিটল নিলয় গ্রুপ টাটা মোটরস করে। হ্যাঁ, সো এই জায়গায় উনি একটু মিস্টেক করেছেন, এইটা যাতে আমাদের ভুল না হয়। হ্যাঁ, ক্লিয়ার? কোন প্রশ্ন আছে অ্যাসাইনমেন্ট 3 নিয়ে? নো স্যার, ক্লিয়ার। স্যার ওই যে স্যার ওয়েবসাইট গুলা যে আপনি এক্সপ্লেন করতে বলছেন স্যার, এটা সবগুলা ব্র্যান্ড যে কটা ব্র্যান্ড নেবো সবগুলোর ওয়েবসাইট আমি এক্সপ্লেন করে দেবো নাকি কয়েকটা বা? আচ্ছা, এইটা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করেছি, দেখেন সবগুলার ইউআই ইউএক্স আপনার প্রেজেন্টেশনে থাকতে হবে। হ্যাঁ, সবগুলার। বাট আপনি যে কোশ্চেনটা করেছেন সেটার আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি একটু আসি কোশ্চেনিয়ারটায়। আমি বলার চেষ্টা করেছি অ্যাড অল দেয়ার ওয়েবসাইটস, তার মানে আপনাকে সবার ওয়েবসাইট অ্যাড করতে হবে, অ্যান্ড অ্যাপস লেআউট। হ্যাঁ, টু দ্য অ্যাসাইনমেন্ট ফাইল অ্যান্ড প্রেজেন্স ইউর ফেভারিট লেআউট, যেখান থেকে আপনি যে 10টা ব্র্যান্ডকে আপনি অ্যানালাইসিস করছেন, 10টা ব্র্যান্ডেরই ওয়েবসাইট এবং অ্যাপস বা ই কমার্স ওয়েবসাইট হোক, যেটাই হোক, ওইটার লেআউট থাকতে হবে আপনার প্রেজেন্টেশনে। ঠিক আছে? কিন্তু আমি বলছি যে ওই 10টা থেকে যে কোনো একটা ফেভারিট ব্র্যান্ডের ওয়েবসাইট আপনার পছন্দ হয়েছে, ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স আপনার ভালো লেগেছে, কেন পছন্দ হয়েছে, ওই 10টা থেকে একটার উপরে আপনি আপনার ব্যক্তিগত কমেন্টস দিবেন। হ্যাঁ, ওইখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি কেন পছন্দ হয়েছে। আপনি কোন বিষয়ে কথা বলবেন? শেপ, এলিমেন্টস। ওয়েবসাইটে একটা শেপ ছিল যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে, ওয়েবসাইটে কিছু এলিমেন্টস ছিল যেটা আপনার খুব পছন্দ হয়েছে, কালার সোয়াচেস, মানে যে কালার সেগমেন্ট ইউজ করেছে, কালারের প্যালেটটা আপনার পছন্দ হয়েছে। তারপরে হচ্ছে টাইপোগ্রাফির স্টাইল আপনার ভালো লেগেছে, ইমেজ, ফটোগ্রাফি, টোটাল ভিজুয়াল লেআউট, ইলাস্ট্রেশন যদি থাকে, অ্যানিমেশন, অনেক সময় ডাইনামিক ওয়েবসাইটের অ্যানিমেশন খুব আমাদের হয়। তারপরে টোটাল ব্র্যান্ডিং, অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে সে যত জায়গায় ব্র্যান্ডিং করেছে, কন্টেন্টের অ্যালাইনমেন্ট আপনার ভালো লেগেছে, হেডার পুটারের পোর্শন আপনার দৃষ্টি আকর্ষণ করেছে, বার্গার মেনু, মেনু বারটা আপনার পছন্দ হয়েছে, হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস নিয়ে সে খুব ভালো তার প্রেজেন্টেশন ছিল, ওয়েবসাইটটা রেসপন্সিভ,
স্পিড অপটিমাইজেশন আপনার ভালো লাগছে, বাফার হয় না, ক্লিক করে বসে থাকতে হয় না, যেখানে প্রেস করছেন ক্লিক করছেন সাথে সাথে সে রেসপন্স করছে। কল টু অ্যাকশন গুলি আপনার পছন্দ হয়েছে, কল টু অ্যাকশন মানে হচ্ছে ক্লিক হেয়ার গো দেয়ার, সাবস্ক্রিপশনস এর এই জার্নিটা আপনার ভালো লেগেছে। এগুলো হচ্ছে থাকতেই হবে। ইনিশিয়াল যদি 2-4টা পয়েন্ট আপনি এডিশনালি অ্যাড করতে পারেন, আপনার মার্ক ভ্যারি করবে। পরিষ্কার? জি স্যার, বুঝতে পারছি। আপনার এগুলো কি স্যার পার্ট আকারে দেখাইতে হবে নাকি স্যার একটা প্যারা দিয়ে দেখাইলেও হবে? আপনি যেভাবে মানে- আরাম পান, আপনি যেভাবে আরাম পান, আপনি ঠিক আছে খুঁজে পেলেই হয়েছে। ঠিক আছে? স্যার। প্রেজেন্টেশন যেভাবে সুন্দর হয়, চোখ যেভাবে সুন্দরভাবে পুরো জিনিসটা পড়তে পারে। আচ্ছা, গেল এইটা। স্যার এই ফাইলটা আমাদের দিয়ে দেওয়া হবে না স্যার? এই ফাইলটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা, সিনিয়র আকারে, আপনারা আপনাদের গ্রুপেই পাবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে ইয়াতে, কি বলে, ব্র্যান্ড আর্কিটাইপে। ব্র্যান্ড আর্কিটাইপটা হচ্ছে আপনাকে এইটা একটু সময় নেবে এই অ্যাসাইনমেন্টটা করতে আপনার। আমরা যদি একটা আর্কিটাইপ দেখি, এটা হচ্ছে একটা আর্কিটাইপ আপনাদের বড় ভাইরা দিয়েছে। হ্যাঁ, উনি বুঝাতে চেষ্টা করেছেন প্রতিটা ক্যাটাগরিতে এইভাবে। সো এইটা আমি এই জন্য দেখাচ্ছি, এই টাইপের শর্টকাট অ্যাসাইনমেন্ট হইলে ইউ উইল গেট ভেরি পুর মার্ক। এখানে দেখেন আপনি একজন গ্রাফিক ডিজাইনের ছাত্র, অনার্স পড়তেছেন, আপনি এখনো লেআউটই শিখেন নাই, কিভাবে একটা লেআউট করতে হয়, এটা খুব দুঃখজনক। সো এবং খুব সস্তা অ্যাসাইনমেন্ট দিয়েছে উনি, জাস্ট ব্র্যান্ড গুলি দিয়ে উনি জাস্ট, হ্যাঁ। আর এখানে আরেকটা অ্যাসাইনমেন্ট দেখেন, উনি এটা আরেকটা শর্টকাট অ্যাসাইনমেন্ট, একই জিনিস কপি পেস্ট করছে, এবং আপনি একজন গ্রাফিক্স এর স্টুডেন্ট, আপনি একটা থ্যাংক ইউ লেখছেন এভাবে, মানে খুবই মানে লজ্জাজনক ব্যাপার, আমি এক্সপ্রেস করতে পারছি না অন্য ভাষা। যাই হোক, উনি এই যে জাস্ট গুগলে গেছে, গুগলে গিয়ে কপি পেস্ট করে ফেলছে। সো ইটস আপ টু ইউ, আপনি গুগল কপি পেস্ট করেন ভাই 2-4টা মার্কের জন্য। সো ইটস আপ টু ইউ। বাট আমি এটা আরেকটা প্রেজেন্টেশন দেখেন, আমি বলেছি আপনাকে ইন্ডিভিজুয়াল আইকন দিতে হবে, আমি ভালো করে পড়বেন। প্রতিটা 12টা ক্যাটাগরির আপনার মতো করে আপনাকে আইকন দিতে হবে। আপনি যে বুঝছেন ইনোসেন্টের আইকন, আপনাকে এবার আপনি গ্রাফিক্স এর হেল্প নেন, আপনি চ্যাট জিপিটির হেল্প নেন, নাকি আপনি এআই এর হেল্প নেবেন, ইটস আপ টু ইউ। 12টা ক্যাটাগরির লোগো বানাইতে হবে আপনাকে, এবং 12টা ক্যাটাগরির সেগমেন্টে বাংলাদেশের ব্র্যান্ড গুলি দিতে হবে। আমি লোগো সহ ব্র্যান্ড চাই, এরকম লেখে লিস্ট করে দিলে হবে না। ঠিক আছে? এই জন্য আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনার এই যে এইভাবে পচা অ্যাসাইনমেন্ট আমি অ্যালাউ করবো না, মানে অ্যালাউ করবো না বলতে আপনার মার্ক খুব কম ক্যারি করবে আর কি। দেখেন উনি খুব সুন্দর করে ডেমনস্ট্রেশন করে দিয়েছেন। সো এটা একটা হাই সিজিপিএ পাওয়া অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি। হ্যাঁ, সো ইন্ডিভিজুয়ালি লোগো সহ কোন ক্যাটাগরি ধরে উনি লাস্টে একটা কমেন্টসও দিয়েছেন, ওনার নিজের মন্তব্য দিয়েছেন, সেটা আর দেখাচ্ছি না পারপাস। এবং এখানেও উনি খুব সুন্দর একটা ডিসক্রিপশন দিয়ে ক্যাটাগরি ওয়াইজ দিয়েছেন। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ব্র্যান্ড আর্কিটাইপের ক্ষেত্রে। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নো স্যার। আচ্ছা, এবার আমরা যেহেতু শেষ দিকে, আমরা একটু ইয়াতে যাই। স্যার লাস্টের মিডের অ্যাসাইনমেন্টটা যদি একটু ব্রিফ দিতেন। হ্যাঁ, মিডের অ্যাসাইনমেন্টের দিকেই যাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যে ইনফ্লুয়েন্সারকেই নেন না কেন, সে যাতে প্রমিনেন্ট হয়, মানে আপনার ইনফ্লুয়েন্সার এরকম আপনি 2-4 জনকে চিনেন, তার 1-2 হাজার ফলোয়ার, ব্যাপারটা ওরকম না, তাকে যাতে মানুষ ন্যাশনাল লেভেলে চিনে। হ্যাঁ, আমরা এই ছেলেটাকে দেখেছি যে সে খুবই গ্রামের দুস্থ একটা ঘরের ছেলে, হ্যাঁ, বাট তার ইংলিশ প্রনাউন্সিয়েশনের কারণে সে গ্রামীণ ফোন পর্যন্ত, গ্রামীণ ফোনের সিইও গিয়ে তার সাথে দেখা করেছে, তার 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 ইন্টারভিউ নিয়েছে। সো এখন সে ন্যাশনাল লেভেলের হিরো। হ্যাঁ, আপনার ইনফ্লুয়েন্সার গুলি যাতে ওই লেভেলের হয়। আপনি
বিষয়টা একটু দেখবেন যে ও এখন বিভিন্ন টিভি চ্যানেলে এবং বিভিন্ন বড় বড় ন্যাশনাল লেভেলের ইভেন্টে আসতেছে। হ্যাঁ, দায়া এই ওকে হয়তো বা কেউ কেউ চিনেন আপনাদের এখান থেকে। তারপরে এই মেয়েটা একজন ফটোগ্রাফার এই মেয়েটাকে ভাইরাল করে ফেলছে। এটা হচ্ছে জুলাই মুভমেন্টের আগে ফেসবুক জুড়ে এই মেয়েটার ফটোগ্রাফি ছিল। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। জাস্ট এক্সপ্রেশন, হ্যাঁ, ফ্রিডম অফ এক্সপ্রেশন। জয়িতা আরফিন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ছিলেন। এই ইরা নামে মেয়েটাকে নিয়ে উনি জাস্ট কিছু এক্সপ্রেশনাল ফটোগ্রাফি করে পুরো ফেসবুকে এই জিনিসটা ভাইরাল হয়ে গেছিল। বিষয়গুলো কনটেক্সট গুলো যাতে এই লেভেলের হয়। এখন আমি তাই বলে আপনাকে বলছি না যে জায়েদ খানকে পিক করেন, হ্যাঁ, আমি কেন্দ্রে দিয়েছি টাইপ জিনিস পিক করেন। এইটা আবার অ্যাসাইনমেন্ট স্ট্যান্ডার্ড হবে না আর কি। সো তারপরে হচ্ছে ওই যে আমাদের এই নায়িকাকে তো আমি চিনিও না। উম, ও হচ্ছে একটা অকারেন্স ইনসিডেন্ট ঘটেছে সে তার ফ্যানের দ্বারা। তো আপনার সিলেকশনটা যাতে একটু স্মুথ হয়। আমি চাই না বিতর্কিত কাউকে আপনি সিলেক্ট করেন। হিট হিট অফিসার ছিলেন একজন, হ্যাঁ, সো ওকে নিয়ে বিতর্কিত ভাইরাল হয়েছে, বা যারা এখন বিতর্কিত, হ্যাঁ, এই ধরনের কন্টেক্স অ্যাভয়েড করাই ভালো। সো যার ইয়ে কম এবং আসলে যিনি ভালো কন্টেন্ট বা ইনফ্লুয়েন্সার, মানুষকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন, এই ধরনের ইয়েকে আপনারা প্রেফার করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকেই আছে, আয়মান সাদিক থেকে শুরু করে মুনজারিন, তারপর হচ্ছে নতুন আমাদের অনেক ফরেনার কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন নাদির অন দা গো, উনি ট্রাভেল ব্লগ করেন, এখনো পর্যন্ত সে বিতর্কিত না তার কন্টেন্ট দিয়ে সে। তারপরে পেটুক কাপল হচ্ছে ফুড নিয়ে ব্লগ করেন। সো বিতর্কিত না এরকম ফিগার বা কন্টেক্সট পছন্দ করতে চাইবেন, চেষ্টা করবেন আর কি। আর আমি যেটা বলেছি যে শুরুর দিকে আপনি হচ্ছে যে জিনিসটা প্রমোট করবেন আর যে ইনফ্লুয়েন্সার যে সে আমরা এটার আপনার কাজ শুরু করতে থাকেন, আমরা 30 তারিখের ক্লাসেও এটা নিয়ে আলোচনা করতে পারবো আর কি, যদি কোথাও আটকে যান। আমি বলেছি ইন্ট্রোডাকশনে আপনি হচ্ছে ওনার ব্যাপারে একটা স্মল প্রোফাইল বা বায়োগ্রাফি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কেরিয়ার ইত্যাদির ব্যাপারে একটু আলোচনা করতে পারেন। ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিটিস হিসাবে মেজর ইউজ সোশ্যাল মিডিয়া, উনি সবচেয়ে বেশি কোন প্ল্যাটফর্ম ইউজ করেন, ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, যেই এইটা আপনার বায়োগ্রাফিতে বা আপনার ডকুমেন্টেশনে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া উনি হাইলাইটস, লাইকস, ফলোয়ার কিরকম, ওনার সাবস্ক্রিপশন কিরকম, মানে আপনি বলবেন যে উনি প্রায় 5 লাখ সাবস্ক্রিপশন দিয়ে ইন্ডাস্ট্রিতে তার কন্টেন্টস গুলি জনপ্রিয়তা ধরে রেখেছেন, এই ধরনের ব্যাপার আসতে হবে। তারপরে হচ্ছে বেস্ট পজিটিভ ইম্প্যাক্টফুল ইনফ্লুয়েন্সার কন্টেন্ট কোনটা, ওনার ধরেন 500 কন্টেন্ট থাকতে পারে, কিন্তু একটা কন্টেন্ট সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, মানুষের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট ছড়াতে পেরেছে। হ্যাঁ, এখানে বেস্ট পজিটিভ ইম্প্যাক্ট এবং ভাইরাল দুই জিনিস। ভাইরাল হচ্ছে নেগেটিভ জিনিসও ভাইরাল হইতে পারে ওনার, সেটা আপনি দিলেন, কিন্তু বেস্ট পজিটিভ বা ইম্প্যাক্টফুল যেটা সোসাইটিতে বা আমাদের অডিয়েন্স হিসেবে কাজে লেগেছে, এটাকে আপনি উল্লেখ করতে পারেন যে এই কন্টেন্টটা মানুষের সবচেয়ে বেশি উপকার হয়েছে, মানুষ এটা থেকে এটা শিখতে পেরেছে বা এটা থেকে এটা লেসন নিতে পেরেছে। আর ভাইরাল হচ্ছে পজিটিভ নেগেটিভ যে কোনো ওভারঅল তার সবচেয়ে ভাইরাল কন্টেন্ট কি, আপনি এটা বলতে পারেন যে এই কন্টেন্টটা তার সবচেয়ে বেশি মানুষ বেশিবার দেখেছে। মার্কেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি দেখাবেন সে কি কি ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করেছে, কোন ব্র্যান্ডের হয়ে সে বলেছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে কোথাও কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কোনো স্পন্সর পেয়ে কোনো জায়গায় গিয়েছে, বা ধরেন কোনো কাজ করেছে, সিএসআর অ্যাক্টিভিটিস করেছে, চ্যারিটি অ্যাক্টিভিটিস ছিল, ইভেন্টে পার্টিসিপেট করছে, এই ধরনের ব্যাপারগুলি আপনার ইয়াতে থাকতে হবে, যেহেতু আমরা ব্র্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করছি। অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড, সার্টিফিকেশন দিতে পারেন, সে যদি ইউটিউব বা অন্য অন্য বাংলাদেশে এখন কন্টেন্ট প্ল্যাটফর্মে অ্যাওয়ার্ড দিচ্ছে, বেস্ট কন্টেন্ট ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার, এই ধরনের যদি জায়গায় সে নমিনেশন পেয়ে থাকে, অ্যাওয়ার্ড পেয়ে থাকে, সেগুলো উল্লেখ করবেন। আমি কিছু এক্সাম্পল কন্টেন্ট লিঙ্ক দেওয়ার চেষ্টা করেছি। ভিডিও ফরম্যাট MP4 এ দিবেন, ল্যান্ডস্কেপ হইলে ভালো, অবশ্যই 16:9 রেশিওতে, পিক্সেল সাইজ আমি বলে দিয়েছি, 4K 8K আপনি দিতেই পারেন, কিন্তু